ওয়েলকাম টু মডেল স্টাডি পয়েন্ট। তো মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। তো তোমাদের রিকোয়েস্টে তোমরা বলেছিলে যে প্রত্যেকটি সাবজেক্টে স্যার অন্ততপক্ষে একটি করে ভিডিও আমাদের করতে। তো প্রত্যেক বছর আমরা ভিডিও করে থাকি, এবছরও তার বিকল্প হবে না, এবছরও আমরা করব ভেবেছি। তো সেটা হয়তো আমরা টেস্টের পরই শুরু করি, অর্থাৎ টেস্ট পেপার দিয়ে আমরা শুরু করি। তো তার আগেই যেহেতু তোমরা বলছো, তো আমরা একটা ম্যারাথন সেশন টাইপের একটা সেশন আমরা রাখছি, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টকে আমরা এমসিকিউ থ্রু ডিটেলসে বলার চেষ্টা করব এবং সেটাই আজ থেকে শুরু হচ্ছে। তো আজকে ফার্স্ট আমরা ফিলোসফি অর্থাৎ দর্শনের যে ম্যারাথন, সেই ম্যারাথন নিয়ে আমরা হাজির হয়ে গেছি। তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করি আজকের সেশন। তো ফার্স্টে আমরা এমসিকিউ থ্রু যাব। তো চলো, যেটা বলার সেটা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের টোটাল 12টি চ্যাপ্টার রয়েছে দর্শনে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটি চ্যাপ্টার করার চেষ্টা করব। ইন ডিটেলসে হয়তো সমস্ত কিছু বলা সম্ভব নয়, তবুও আমি যতটা পারবো তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তো চলো ফার্স্ট আমরা দেখে নিই আজকের প্রথম চ্যাপ্টার, যেটা যুক্তি দিয়ে শুরু হচ্ছে। তো দেখো এখানে যে প্রশ্নটি এসছে প্রথম, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে আমরা কি বলবো? দেখো, আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তখন তাকে আমরা অবরোহ যুক্তি বলি, কারণ আমরা যুক্তিকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা অবরোহ এবং একটা আরোহ। নেক্সট কোশ্চেন আমরা এখানে দেখে নেব যে একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা কি হতে পারে। দেখো, একটা অবরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই নিশ্চিত, অর্থাৎ সেটা সিদ্ধান্ত হবেই, মানে আসবেই। নেক্সট দেখো, বৈধতা বা অবৈধতার যে নিয়ম ড্যাশের সঙ্গে যুক্ত। কার সঙ্গে যুক্ত? বৈধতা এবং অবৈধতার প্রশ্নটি অবশ্যই এটা অবরোহ যুক্তির সঙ্গে যুক্ত। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন হচ্ছে যে বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি কী হবে? একটা বৈধ অবরোহ যুক্তি তার সকল আশ্রয় বাক্যগুলো যদি সত্য হয় তাহলে সেই সিদ্ধান্তটি কী হবে? সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে। পরের প্রশ্ন দেখো, বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, এই বিবৃতিটি কি? এটা সত্য কথা, কারণ একটু আগেই বললাম যে যদি বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে কি হবে? সেটা সত্য অথবা মিথ্যা উভয়ই হতে পারে। তাহলে সত্য হলে অবশ্যই আমাদের সত্য হবে। তারপর দেখো, বৈধতার প্রশ্নটি জড়িত হয়। বৈধতার যে প্রশ্নটি সেটা কার সঙ্গে জড়িত? সেটা আমরা জানি যে যুক্তির আকারের সঙ্গে কিন্তু বৈধতার সম্পর্ক জড়িত। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে একটি বচন সর্বদা। একটি বচন সর্বদা কি হয়? না, একটি বচন সর্বদাই সত্য বা মিথ্যা হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও, ভাষায় প্রকাশিত অনুমানকে বা আকারকে আমরা কি বলবো? ভাষায় প্রকাশিত অনুমানকে বা আকারকে আমরা কি বলবো? লজিক্যালি ফিগার বা যুক্তি। ওকে, তারপরে বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হলো। বৈধতার প্রশ্নটি কার সঙ্গে সম্বন্ধিত? দেখো, এটা হচ্ছে অবরোহ যুক্তির সঙ্গে কিন্তু বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে অবরোহ যুক্তির আলোচ্য বিষয় হলো যুক্তির কি? একটা অবরোহ যুক্তির সেটা কি নিয়ে আলোচনা করে? সেটা অবশ্যই আমাদের কি নিয়ে? আকারগত বৈধতা নিয়ে কিন্তু আলোচনা করে। নেক্সট কোশ্চেন দেখো, লোগোজ। লোগোজ শব্দটি অর্থ কি? দেখো, লোগোজ শব্দটির অর্থ হচ্ছে চিন্তা। নেক্সট কোশ্চেন দেখো, যদি একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি কি হবে? যদি একটি সত্য হয় তাহলে যুক্তিটি সম্ভাব্য হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই কি হবে? একটু আগে আমরা এর সম্পর্কে জেনে আসলাম, সেটি কি হয়ে যাবে? না, সম্ভাব্য হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, অবরোহ যুক্তিবিজ্ঞান একটি কি? অবরোহ যুক্তিবিজ্ঞান হচ্ছে একটি, বলো, আকারনিষ্ঠ শাস্ত্র। একটি আকারনিষ্ঠ শাস্ত্র। ওকে, তো এই যে 14টি কোশ্চেন, তোমরা যদি এই 14টি কোশ্চেন করো, আশা করা যায় যুক্তি চ্যাপ্টার থেকে এই 14টির মধ্যে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ওকে, আর যেহেতু যুক্তি চ্যাপ্টারে অত কিছু বোঝার নেই, এই জন্য আমি একটু ডিরেক্ট করে দিলাম, কারণ যুক্তিকে যে ভাগ রয়েছে এর পরের যেগুলো আছে প্রত্যেকটি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি চ্যাপ্টারকে কিন্তু তোমাকে বুঝতে হবে। এমসিকিউ থ্রু আমরা বোঝার চেষ্টা করব। ওকে, এবার দেখো, যুক্তির বৈধতা বলতে কি বোঝো? আমরা এতক্ষণ এমসিকিউ যেটা করলাম, এরপরে যুক্তির বৈধতা কাকে বলে? দেখো, যুক্তির বৈধতা বলতে বোঝায় উক্ত যুক্তির সিদ্ধান্তটি, যে সিদ্ধান্তটি যুক্তির পদ্ধতির নিয়ম অনুসরণ করে যুক্তি বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তখন তাকে আমরা কি বলবো? যুক্তির বৈধতা। ওকে, পরের প্রশ্ন দেখো, একটি বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা। দেখো, আশ্রয় বাক্যটি সত্য হবে কিন্তু সিদ্ধান্ত মিথ্যা। দেখো এখানে যে এটা দেওয়া রয়েছে একবার আমরা দেখে নিই। এখানে দেখো আশ্রয় বাক্য কি বলেছে? বৈধ অবরোহ যুক্তির প্রথম আশ্রয় বাক্য কোনো মন্ত্রী নয় পুরুষ। দেখো, এটা মিথ্যা কথা, অবশ্যই মিথ্যা কথা। কেন মিথ্যা কথা? তার কারণ হচ্ছে মন্ত্রীরা পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। তাহলে এই কথাটি আমার মিথ্যা, কেননা বলেছে কোনো মন্ত্রী নয় পুরুষ। তাহলে মন্ত্রীরা যদি পুরুষ না হয় তাহলে যত মন্ত্রী আমরা দেখে এসেছি সবাই কি স্ত্রী? না, তার কারণ হচ্ছে মন্ত্রীরা স্ত্রীও হতে পারে আবার মহিলাও হতে পারে। তো এখানে যেহেতু বলেছে মন্ত্রী নয় পুরুষ, তার মানে কথাটি মিথ্যা কথা। ওকে, নেক্সট দেখো, সকল স্ত্রীলোক হয় মন্ত্রী।
যত স্ত্রীলোক আছে সবাই মন্ত্রী, তাই হয় না। সবাই যদি স্ত্রীলোক যদি মন্ত্রী হয় তাহলে পুরুষ লোকগুলো কি, তারা কি মন্ত্রী নয়? অবশ্যই মন্ত্রী। তাহলে এটাও হচ্ছে মিথ্যা কথা, তাই না? এটাও মিথ্যা। তাহলে এই দেখো দুটো অবরোহ যুক্তির মানে আশ্রয় বাক্য, এই আশ্রয় বাক্য দুটো মিথ্যা। তাই বলেছে যে একটি বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য দুটি মিথ্যা। হলো এবার সিদ্ধান্ত সত্য। দেখো স্ত্রীলোক নয় পুরুষ, এটা একদম সত্য কথা, কারণ কোনো স্ত্রী পুরুষ হতে পারে না বা কোনো পুরুষ স্ত্রী হতে পারে না। তাহলে এটা কি, এটা সত্য কথা। তাহলে বোঝা গেল। তাহলে এটা হচ্ছে এমন একটা উদাহরণ যার দুটি আশ্রয় বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্তটি সত্য। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। সিদ্ধান্ত বলতে কি বোঝো? দেখো সিদ্ধান্ত কাকে বলে? যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয়, একটা যুক্তিতে যে বচনের যে সত্যতা দাবি করা হয় তাকে আমরা কি বলবো? সিদ্ধান্ত বলবো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, অবরোহ যুক্তি বলতে কি বোঝো? অবরোহ যুক্তি কাকে বলে? যে অনুমানে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে, একটি নয় এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সেখানে সিদ্ধান্তের ব্যাপকতা আশ্রয় বাক্য থেকে ব্যাপকতর, মানে আশ্রয় বাক্য থেকে ব্যাপকতার অতিক্রম করে না, মানে আশ্রয় বাক্য থেকে বেশি বড় হয়ে যাবে না, তাকে অবরোহ অনুমান বলে। আর অবরোহ অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে আমরা অবরোহ যুক্তি বলি। তাহলে অবরোহ যুক্তি কাকে বলো? অবরোহ অনুমানকে যখনই আমি ভাষায় প্রকাশ করব, অর্থাৎ লজিক্যালি ফিগারে যখন আমি নিয়ে আসবো, তখন তাকে অবরোহ যুক্তি বলবো। নেক্সট কোশ্চেন, যুক্তির আকারগত বৈধতা বলতে কি বোঝো? দেখো কোনো অনুমান যখন যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে ঠিকঠাক নিঃসৃত হয় তখন অনুমানটির আকার সত্যতা প্রতিষ্ঠিত হয়, এটাকেই আমরা কিন্তু যুক্তির বৈধতা বলে থাকি। নেক্সট কোশ্চেন কি বলেছে? দেখো নেক্সট কোশ্চেন বলেছে যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে? দেখো যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে? যুক্তির বস্তুগত সত্যতা হচ্ছে যে যুক্তি বাক্য থেকে নির্গত সিদ্ধান্তটি কি হবে না, বাস্তবেও সত্য হলে তখন তার বস্তুগত সত্যতা লাভ হয়। যখন সেটি সত্য হবে তখন সেটা কি হবে না, তার বস্তুগত সত্যতা লাভ হবে। আর এটাকেই আমরা যুক্তির বস্তুগত সত্যতা বলে থাকি। তারপরে কোনো অবৈধ যুক্তির সিদ্ধান্ত কি সত্য হতে পারে? প্রশ্ন বলেছে অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে। এই নয় যে সে অবৈধ মানে যুক্তি হওয়া মানেই সে সত্য হবে না, সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। নেক্সট কোশ্চেন, একটি অবরোহ যুক্তি কখন বৈধ হয়? একটি অবরোহ যুক্তি কখন বৈধ হয়? দেখো যখন একটি অবরোহ যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে প্রযুক্তির সম্বন্ধ থাকে এবং যুক্তিটি যুক্তির নিয়মাবলী যথাযথভাবে অনুসৃত হয়, তখন কি হয় না, অবরোহ যুক্তিটি বৈধ হয়। বোঝা গেল। নেক্সট কোশ্চেন কি বলেছে? দেখো নেক্সট বলেছে যুক্তির আকার বলতে কি বোঝো? যুক্তির আকার কাকে বলে? দেখো যুক্তির আকার হলো যুক্তির গঠন বিন্যাস বা তার কাঠামো, অর্থাৎ বচন গ্রাহকের প্রতীকী কাঠামোর যুক্তির আকার বলে। বচন গ্রাহকের প্রতীকী কাঠামোকে যুক্তির আকার কিন্তু আমরা বলে থাকি। নেক্সট কোশ্চেন, বৈধতা ও সত্যতার মধ্যে সম্বন্ধ কি? একটা বৈধ এবং সত্য, এই দুটোর মধ্যে সম্বন্ধ কি? দেখো বৈধ যুক্তি হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত কখনোই মিথ্যা হবে না, এটা হচ্ছে বৈধতার সত্যতা। নেক্সট বলেছে যুক্তি কাকে বলে? এতক্ষণ আমরা যুক্তি বললাম, তো যুক্তি কাকে বলছে? দেখো যুক্তি হলো অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। যুক্তি হলো কতগুলি বচনের সমষ্টি যেখানে এক বা একাধিক বচনের সমর্থনের ভিত্তিতে নিয়ম সঙ্গতভাবে অপর একটি বচন সিদ্ধান্ত হিসেবে নিঃসৃত হয়, তাকে আমরা কি বলবো না, যুক্তি বলবো। বোঝা গেল। তো এই একটা কোশ্চেন ছিল। এরপরে আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন কি রয়েছে? দেখো নেক্সট কোশ্চেন, যে একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হলো, এটা একটু বোঝার। এইবার একটা নিরপেক্ষ বচনের অংশ, একটা নিরপেক্ষ বচনের কটি অংশ? দেখো একটা নিরপেক্ষ বচনের কিন্তু 4টি অংশ। এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের বোঝা শুরু। এতক্ষণ আমি বকবক করলাম বললে যে কি শুধু বলেই যাচ্ছে কোশ্চেন আর অ্যান্সার, কোশ্চেন আর অ্যান্সার, এ তো সবাই পারে না। অবশ্যই এটা কোশ্চেন আর অ্যান্সার ছিল, কিন্তু ওই চ্যাপ্টার তোমাকে বোঝার তত কিছু নেই, এবার বুঝতে হবে তোমাকে এই চ্যাপ্টার থেকে। ওকে, তো চলো আমরা স্টার্ট করি। ফার্স্ট বলেছে একটি নিরপেক্ষ বচন। দেখো নিরপেক্ষ বচনকে আমরা দুই ভাগে ভাগ করি। ফার্স্ট হচ্ছে যে বচন আছে, এই বচনকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে নিরপেক্ষ, একটা নিরপেক্ষ আর একটা সাপেক্ষ। ওকে, নিরপেক্ষ এবং সাপেক্ষ। তো আমাদের এখানে সেই নিরপেক্ষ জায়গায় নিরপেক্ষ বচন কটি জানো? নিরপেক্ষ বচন হচ্ছে 4টি। কটি নিরপেক্ষ বচন হচ্ছে? 4টি। কি কি না, এ, ই, আই এবং ও, এই 4টি হচ্ছে নিরপেক্ষ বচন। ওকে, এবার আমার যেটা প্রশ্ন, একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশী,
মানে একটা নিরপেক্ষ বচনের কটি অংশ। তাহলে আমরা জানি নিরপেক্ষ বচন কটি, না নিরপেক্ষ বচন 4টি। এবার এক একটি বচনের নিরপেক্ষ বচনের কটি অংশ, চলো দেখে নিই নিরপেক্ষ বচনের কটি অংশ। দেখো একটা নিরপেক্ষ বচনের হচ্ছে 4টি অংশ। কি কি দেখো, ফার্স্ট নিরপেক্ষ বচনের 4টি অংশের প্রথম হচ্ছে দেখো উদ্দেশ্য। কি বললাম? উদ্দেশ্য। দেন হচ্ছে বিধেয় হলো, আর একটা হচ্ছে গুণ, আর একটা হচ্ছে পরিমাণ। পরিমাণ ওকে, বলছে এবার কি উদ্দেশ্য, বিধেয়, গুণ, পরিমাণ। যারা করেছো তারা অবশ্যই জানো যে একটা নিরপেক্ষ বচনের এই 4টি অংশ, একটা হচ্ছে পরিমাণ, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা গুণ, আর একটা বিধেয়। জাস্ট এটুকু জেনে নাও, পরে আমরা কোনটা উদ্দেশ্য, কোনটা বিধেয়, কোনটা গুণ, কোনটা পরিমাণ, পরে আমরা আসছি। ওকে চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, যে উদ্দেশ্য পদ সর্বদাই ব্যাপ্য হয় কোন বচনের? উদ্দেশ্য পদ সর্বদাই ব্যাপ্য হয় কোন বচনের? সামান্য বচনের। এবার দেখো যে এই উদ্দেশ্য পদ, বিধেয় পদ, এটা তো আমরা দেখলামই, তো ব্যাপ্য আবার কি জিনিস? তো ব্যাপ্য দেখার জন্য অবশ্যই পরের কোশ্চেন আসি, তারপরে আমরা ব্যাপ্যটা কি জিনিস সেটা আমরা বুঝিয়ে দেব। শুধু এতটুকু বুঝো যে বচনকে আবার আমরা দুটো ভাগে ভাগ করি, একটা গুণ অনুসারে। কি বললাম? এক মিনিট, বচনকে আমরা আবার দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে গুণ অনুসারে আর একটা হচ্ছে পরিমাণ অনুসারে। ওকে, এই গুণ এবং পরিমাণ অনুসারে আমরা বচনকে কিন্তু আমরা ভাগ করলাম। তো বচনকে দুভাগে ভাগ করলাম, একটা গুণ অনুসারে আর একটা পরিমাণ অনুসারে। তো গুণ অনুসারে বচনকে আবার দুভাগে ভাগ করব, একটা হচ্ছে সদর্থক আর একটা হচ্ছে নঙর্থক। কি বললাম? একটা সদর্থক আর একটা নঙর্থক। সদর্থক মানে যে বচনগুলোতে হয় থাকবে, আর নঙর্থক মানে যে বচনগুলোতে নয় থাকবে। তাহলে স্যার সদর্থক বচন কি কি? দেখো সদর্থক বচন হচ্ছে দুটো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে আই, এই দুটো হচ্ছে সদর্থক বচন। বোঝা গেল? আর নঙর্থক বচন কি? নঙর্থক বচন হচ্ছে দুটো, একটা হচ্ছে ই এবং একটা হচ্ছে ও, এই দুটো হচ্ছে নঙর্থক। আগে আমরা পড়লাম যে নিরপেক্ষ বচন 4টি, এ, ই, আই, ও। তার মধ্যে এ আর আই এ দুটো হচ্ছে সদর্থক, অর্থাৎ এর গুণ হচ্ছে সর্বদাই হয় হবে। বোঝা গেল? আর নঙর্থক বচন কি? নঙর্থক বচন হচ্ছে দুটো, একটা ই বচন আর একটা ও বচন, এর গুণ সর্বদা কি হবে? নয় হবে। বোঝা গেল? তাহলে গুণ অনুসারে বচনকে আমরা কটি ভাগে ভাগ করলাম? দুটি অনুসারে। এমনি যদি বলা হয় বচন ক ভাগে ভাগ করা যায়? দুভাগে, একটা নিরপেক্ষ একটা সাপেক্ষ। নিরপেক্ষ বচন কটি? না 4টি, এ, ই, আই, ও। ওকে, এবার নিরপেক্ষ বচনকে আবার আমরা ভাগ করছি, তাই না? এখানে বচন নিরপেক্ষ বচনকে আমরা ভাগ করছি দুটি ভাগে, একটা সদর্থক আর একটা নঙর্থক। সদর্থক কি? সদর্থক হচ্ছে এ আর আই বচন, আর নঙর্থক কি? ই ও ও বচন। বোঝা গেল? এবার আমরা দেখব পরিমাণ অনুসারে। এই যে পরিমাণ গেল না, তো এই পরিমাণ অনুসারে আবার বচনকে আমরা ক ভাগে ভাগ করব? না দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে সামান্য বচন, সামান্য বচন, আর একটা হচ্ছে বিশেষ বচন, তাই না? আমাদের প্রশ্ন ছিল সামান্য বচনের অংশ কি কি, তাই না? তো সামান্য বচন আর বিশেষ বচন। সামান্য বচন কি কি? দেখো সামান্য বচন হচ্ছে এ আর ই। কি বললাম? সামান্য বচন হচ্ছে এ আর ই, আর বিশেষ বচন হচ্ছে আই এবং ও, এটা হচ্ছে বিশেষ বচন। তো জাস্ট এইটুকু যদি তোমরা জানতে পারো, আশা করব 2025 সালে এখান থেকে দুটো এমসিকিউ পাবেই পাবেই পাবেই, একদম 100%। কি না, বচনকে ক ভাগে ভাগ করলাম? দুভাগে, একটা নিরপেক্ষ একটা সাপেক্ষ। নিরপেক্ষ বচন কটি? না 4টি, এ, ই, আই, ও। একটা নিরপেক্ষ বচনের কটি অংশ? না 4টি। কি কি? উদ্দেশ্য, বিধেয়, গুণ এবং পরিমাণ। এইবার নিরপেক্ষ বচনকে আমি যে দুটো ভাগে ভাগ করলাম, একটা গুণ অনুসারে আর একটা পরিমাণ অনুসারে। তো গুণ অনুসারে নিরপেক্ষ বচন কটি? দুটি, একটা সদর্থক একটা নঙর্থক। সদর্থক বচন কি কি ছিল? এ আর আই। নঙর্থক বচন কি ছিল? ই এবং ও। আর পরিমাণ অনুসারে আমরা বচনকে ক ভাগে ভাগ করছি? না পরিমাণ অনুসারে কিন্তু আমরা বচনকে দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে সামান্য আর একটা হচ্ছে বিশেষ। ওকে, তো সামান্য বচন কি পেলাম? না সামান্য বচনের মধ্যে পেলাম এ এবং ই, আর বিশেষ বচনের মধ্যে পেলাম আই এবং ও। বোঝা গেল পুরো জিনিসটা, তাই না? বললাম না বোঝার আছে, পরের চ্যাপ্টার থেকে বোঝার আছে। আস্তে আস্তে এইভাবে কিন্তু আমরা ডিটেলসে যাব। যদি এত ডিটেলসে ঢোকা যায় তাহলে হয়তো 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টাতে কমপ্লিট করা যাবে না, কেননা একটা উচ্চ মাধ্যমিকের টোটাল 12টি চ্যাপ্টার রয়েছে, তো 12টি চ্যাপ্টার এভাবে কমপ্লিট করা যাবে না। জাস্ট আমি ওভারভিউ একটা দেখিয়ে দেবো। ওকে, তো চলো কোশ্চেনটা কি ছিল, যে উদ্দেশ্য পদ সর্বদাই ব্যাপ্য হয় কোন বচনের? সামান্য বচনের। তাহলে এবার আমাকে বলো সামান্য বচন কি কি? বলো। একটা হচ্ছে এ আর একটা ই। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট এবার আমরা ব্যাপ্যতার সম্পর্কে আমরা একটু জানবো। যেটাই বলছিলাম, উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ ব্যাপ্য অব্যাপ্য হয় কোন বচনের? দেখো এখানে একটু আমি জানিয়ে দিই, আমরা 4টি বচন পড়েছি,
একটা হচ্ছে এ, একটা ই, একটা আই, দেন একটা ও, 4টে বচন। এবার প্রত্যেকটি বচনে দুটি করে অংশ আছে। কি কি? একটা হচ্ছে দুটি করে পদ, একটা হচ্ছে উদ্দেশ্য পদ আর একটা বিধেয় পদ, তাই না? এখানে আমি করেছি, দেখো এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ। ওকে, তো প্রত্যেকটি বচনের প্রথমটি উদ্দেশ্য পদ আর দ্বিতীয়টি বিধেয় পদ থাকে। এবার আমাকে জানতে হবে যে কোন কোন বচনের কোন কোন পদটা কি, ব্যাপ্য না অব্যাপ্য। এটা তোমরা করে এসেছো। তো চলো আমরা দেখব প্রথমে এ বচন। এ বচনের কি? ব্যাপ্য আর অব্যাপ্য। তাহলে এ বচনের কি হচ্ছে? এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য আর কি বিধেয় পদ অব্যাপ্য। বোঝা গেল ব্যাপ্য আর অব্যাপ্য। এরপরে ই বচনের কি বলো? ই বচনের দুটোই ব্যাপ্য। আই বচনের কি? দুটোই অব্যাপ্য। ওকে, আর ও বচনের কি? প্রথমটা অব্যাপ্য, দ্বিতীয়টা ব্যাপ্য, তাই তো? এটা আমরা জানি। আবারও বলছি, এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। ই বচনের উদ্দেশ্য পদ দুটো পদই ব্যাপ্য, উদ্দেশ্য বিধেয় দুটোই ব্যাপ্য। আর আই বচনের দুটোই অব্যাপ্য, ও বচনের প্রথমটা অর্থাৎ উদ্দেশ্য পদ অব্যাপ্য আর বিধেয় পদ ব্যাপ্য। বোঝা গেল? তাহলে এখানে বলেছে উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদ অব্যাপ্য হয়। তাহলে উদ্দেশ্য বিধেয় উভয় পদ অব্যাপ্য হয় কোন বচনের? দেখো আমরা উত্তর দেখে নিই। এখানে বলেছে এ ই আই ও, তাহলে দুটোই কি হচ্ছে? আই বচনের। তাহলে দুটো পদই অব্যাপ্য হচ্ছে কোন বচনের? আই বচনের। বোঝা গেল না বোঝা যায়নি? আবারও বলছি, ব্যাপ্য অব্যাপ্য থেকে তোমার কোশ্চেন আসবে। এখান থেকে শর্ট যেমন আসবে তেমন কিন্তু 5-8 নম্বরের একটা কোশ্চেন কিন্তু এখানে আসবে। কত নম্বরে বললাম? 8 নম্বরের একটা কোশ্চেন কিন্তু এখানে আসবে। সেটা কি কোশ্চেন দেবে? সেটা তোমার বলবে 2 into 4 নিচের বাক্যগুলি তর্কবিজ্ঞান সম্মত আকারে রূপান্তর করে কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য সেটা লেখো। এরকম তোমার কোশ্চেন দিতে পারে। তো আমরা প্রথমে লজিক্যালি ফিগার করে তারপরে ব্যাপ্য অব্যাপ্য আমরা নির্ণয় করব। তো এখানে আমার জাস্ট যেটা বলার বিষয় সেটা হচ্ছে এ বচনের কোন পদ ব্যাপ্য আর কোন পদ অব্যাপ্য। এ বচনের উদ্দেশ্য পদটা ব্যাপ্য, অর্থাৎ প্রথম পদটা কি হচ্ছে? ব্যাপ্য, আর দ্বিতীয় পদটা কি হচ্ছে? অব্যাপ্য। বোঝা গেল? নেক্সট দেখো, ই বচনের কি? দুটো পদই ব্যাপ্য, উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ ব্যাপ্য। আই বচনের কি? দেখো দুটো পদই অব্যাপ্য, অর্থাৎ উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। ও বচনের কি? উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং বিধেয় পদ কি? ব্যাপ্য। তাহলে আমার কোশ্চেন ছিল উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ অব্যাপ্য হয় কোন বচনের? আমরা সুন্দরভাবে করে দেবো আই বচনের। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন বলেছে উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয়। এবার বলেছে উদ্দেশ্য আর বিধেয় পদ দুটো পদই ব্যাপ্য হয়। বলো, এটার আমি অ্যান্সার করবো না, অবশ্যই তোমরা পেরে যাবে বা বুঝে গেছো কোনটা। বলো, ই বচন। ওকে, নেক্সট কোশ্চেন চলো। নেক্সট, প্রতিটি নঙর্থক বচন, প্রতিটি নঙর্থক বচনের কোন পদ, প্রতিটি নঙর্থক বচনের কোন পদ ব্যাপ্য অব্যাপ্য? দেখো বলেছে নঙর্থক বচন মানে আমরা কি আগে আমরা পড়লাম, তাই তো? গুণ অনুসারে বচনকে দুটো ভাগে ভাগ করেছি। একটা সদর্থক একটা নঙর্থক। নঙর্থক বচন কি ছিল? একটা ই আর একটা ও, তাই তো? তাহলে এবার আমাকে বলো, এই বলেছে প্রতিটি নঙর্থক বচনের কোন পদ, তাহলে ই বচনের কোন পদ ব্যাপ্য? আমরা জানি ই বচনের দুটোই কি? দুটোই ব্যাপ্য। ই বচনের দুটোই ব্যাপ্য। আর ও বচনের কি? প্রথমটা অব্যাপ্য, দ্বিতীয়টা ব্যাপ্য। তাহলে বলেছে প্রতিটি নঙর্থক বচনের কোন পদ ব্যাপ্য? তাহলে এটা তো হবে না, উদ্দেশ্য পদটা। তাহলে এখানে দুটো অব্যাপ্য হচ্ছে, তাহলে এইটা কি? বিধেয় পদ। তাহলে অ্যান্সার হয়ে গেল তোমার বিধেয় পদ। বোঝা গেল? তাহলে প্রত্যেকটি নঙর্থক বচনের কিন্তু বিধেয় পদগুলো কি হয়? অব্যাপ্য হয়। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন বলেছে এ বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হলো। এ বচনে কোন পদ ব্যাপ্য? বলো, উদ্দেশ্য পদ না বিধেয় পদ? প্রথমে ব্যাপ্য ছিল নাকি পরে ব্যাপ্য ছিল? আমরা কি জানি? বলো, এ বচনের কোন পদ ব্যাপ্য? উদ্দেশ্য পদ, অর্থাৎ প্রথমটা ব্যাপ্য ছিল, পরে অব্যাপ্য ছিল। নেক্সট কোশ্চেন। নেক্সট বলেছে যদি কোনো জাতি স্বাধীন হয় তবে তারা সম্পদশালী। বচনটি হলো কোন বচন? যদি কোনো জাতি স্বাধীন হয় তাহলে তারা সম্পদশালী হয়। এটা কোন বচন? দেখো কি হবে এটা? এটা হবে এ বচন। ওকে, এবার দেখো বিধেয় পদ ব্যাপ্য হয় কোন বচনের? বিধেয় পদটা ব্যাপ্য হয় কোন বচনের? বলো, এগুলো আর বলছি না, কারণ একবার আমি বুঝিয়ে দিয়েছি। এই কোশ্চেন তোমরা অটোমেটিক পেয়ে যাবে। কি না? বিধেয় পদ ব্যাপ্য হয় নঙর্থক বচনের, অর্থাৎ ই বচনেরও বিধেয় পদ ব্যাপ্য হয় এবং ও বচনেরও বিধেয় পদ ব্যাপ্য হয়। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন কি রয়েছে? যে বচন কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলো। কোন বচনটার কেবল বিধেয় পদ ব্যাপ্য? আবারও একবার আমি চকের মধ্যে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। এ বচনের ব্যাপ্য অব্যাপ্য। ওকে, ই বচনের কি? দুটোই ব্যাপ্য। ওকে, আই বচনের কি? দুটোই অব্যাপ্য। এবং ও বচনের কি? প্রথমটা অব্যাপ্য, দ্বিতীয়টা ব্যাপ্য। এবার বলেছে যে বচনের কেবল বিধেয় পদটা ব্যাপ্য হয়। তাহলে কেবল বিধেয় পদ ব্যাপ্য কোন বচনের? এটা ই বচন। ই বচনে কিন্তু দুটোই ব্যাপ্য, তাহলে এটা হবে না। তাহলে এটা কি?
এটা ও বচন, ও বচনের কি কেবলমাত্র এই পদটা ব্যাপ্য, তাহলে অ্যান্সার কি আমাদের হয়ে যাবে ও বচন। চলো আমরা অ্যান্সার দেখে নিই, কী আছে অ্যান্সার দেখে নিই, ও বচন। বোঝা গেল? অবশ্যই আশা করা যায় বোঝাতে পেরেছি। চলো আমরা নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। চলো নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট বলেছে উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়। আবার একই কোশ্চেন যে উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় কোন বচনের, তাহলে উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় কোন বচনের, দেখো এখানে বলেছে বিশেষ বচন। এবার আমাকে এটা বুঝতে হবে বিশেষ বচন মানে কি কি। আগেই বললাম বিশেষ বচন কি কি বলো, পরিমাণ অনুসারে বচনকে দু ভাগ করলাম, একটা সামান্য এবং একটা বিশেষ। সামান্য বচন ছিল কি কি এ আর ই, আর বিশেষ বচন কি, বিশেষ বচন হচ্ছে আই আর ও। এবার এখানে প্রশ্ন বলেছে যে উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়, তাহলে উদ্দেশ্য পদটা অব্যাপ্য হয় কোন বচনের, আমরা জানি এ বচনের উদ্দেশ্য পদটা ব্যাপ্য ছিল, ই বচনের কি ছিল ব্যাপ্য ছিল, আর আই বচনের কি ছিল উদ্দেশ্য পদ আই বচনের কি ছিল অব্যাপ্য, আর ও বচনের কি ছিল অব্যাপ্য। তাহলে বিশেষ আই আর ও, এই দেখো আই আর ও এটা বিশেষ বচন, তার জন্য বলেছে উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় কোন বচনের, বিশেষ বচনে, কারণ বিশেষ বচন হচ্ছে আই আর ও বচন। ওকে চলো নেক্সট কোশ্চেন। নেক্সট দেখবো সম্বন্ধ অনুসারে বচনকে ক ভাগে ভাগ করা যায়, সম্বন্ধ অনুসারে বচনকে দু ভাগে ভাগ করা যায়। সম্বন্ধ অনুসারে বচনকে দু ভাগে, একটা কি একটা বললাম সাপেক্ষ আর একটা নিরপেক্ষ। প্রথমে বলেছি যে বচনকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, সম্বন্ধ অনুসারে একটা সাপেক্ষ আর একটা নিরপেক্ষ। এবার নিরপেক্ষ বচনকে আবার আমরা কি বললাম যে কটি নিরপেক্ষ বচন না চারটি নিরপেক্ষ বচন। এই চারটি নিরপেক্ষ বচন কি কি এ ই আই ও, এবং এটাকে আবার আমরা ভাগ করেছিলাম গুণ অনুসারে এবং পরিমাণ অনুসারে। গুণ অনুসারে দুটো ভাগে ভাগ করেছিলাম সদর্থক এবং নঙর্থক, আর পরিমাণ অনুসারে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম সামান্য এবং বিশেষ। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো এবার একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বচনের বিরোধিতা। এই যে ছকটি আমরা দেখছি বচনের বিরোধিতা, এটা আমরা একবার দেখে নেব। প্রশ্ন বলেছে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা থাকে তাকে আমরা কি বলবো। চলো সামান্য বচন, আগেই বললো সামান্য বচন, সামান্য বচন কি কি এ আর ই, তাই না? আর বিশেষ বচন কি বলেছিলাম আই আর ও। তাহলে আমাকে বলেছে এই একই উদ্দেশ্য এবং বিধেয়, উদ্দেশ্য মানে একই উদ্দেশ্য একই বিধেয় মানে কি, যেমন একটু আমি হালকা বুঝিয়ে দিচ্ছি। দেখো বললাম সকল পাখি হয় সবুজ, হলো। আবার যদি বলি কোনো পাখি নয় সবুজ। ওকে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এখানে উদ্দেশ্য পদ কোনটা আমাকে আগে জানতে হবে, কোনটা কোন পদ। দেখো প্রথম যেটা আছে এটাকে আমরা বলবো পরিমাণ, এটাকে কি বলবো উদ্দেশ্য, এটার নাম হচ্ছে এটাকে বলবো উদ্দেশ্য, কি বলবো উদ্দেশ্য। এটাকে কি বলবো গুণ, এটাকে কি বলবো বিধেয়, আর এটাকে কি বলবো পরিমাণ, কি বলবো পরিমাণ। তাহলে একটা নিরপেক্ষ বচনের চারটি অংশ, প্রথমটাকে বলবো পরিমাণ, দ্বিতীয়টাকে বলবো উদ্দেশ্য, তারপরে এটাকে বলবো গুণ, তারপর এটাকে বলবো বিধেয়। বোঝা গেল? দেখো গুণ বা সংযোজক, সংযোজক গুণের আরেকটা নাম হচ্ছে, এই গুণটাকে আরেকটা নাম বলা হয় সংযোজক। কেন সংযোজক বলা হয়? কারণ গুণটা সর্বদাই উদ্দেশ্য এবং বিধেয়কে কি করে সংযোগ করে দেয়, উদ্দেশ্য এবং বিধেয়কে সংযোগ করে দেয়, তাই এটাকে বলা হয় সংযোজক। তাহলে গুণ আমরা দেখে নেব, গুণ দুটো হয়, গুণ একটা হয় আর একটা নয়, এই দুটোর মধ্যে এটাই হচ্ছে গুণ। তাহলে হয় আর নয়, তাহলে গুণের আগেরটাকে আমরা বলবো উদ্দেশ্য, গুণের পরেরটাকে আমরা বলবো বিধেয়। বোঝা গেল? আর প্রথমে যেটা থাকবে সেটা আমার পরিমাণ। এবার প্রশ্ন ছিল একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট, একই উদ্দেশ্য মানে কি, এটা কি দেখো, তাহলে চেঞ্জ করি, দেখো এটা হচ্ছে উদ্দেশ্য পদ। তাহলে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি বচন, এই একটা বচন, এটা এ বচন এবং এটা ই বচন, দুটো বচন নিয়েছি। উদ্দেশ্যটা দেখো একই, দুটো বচনের উদ্দেশ্য কি পাখি, তাই না? এর উপর উদ্দেশ্য পাখি, এরও উদ্দেশ্য পাখি। আর বিধেয় কি, এর বিধেয় সবুজ এবং এর বিধেয় সবুজ। বোঝা গেল? তাহলে আমার প্রশ্ন ছিল একই উদ্দেশ্য এবং বিধেয় বিশিষ্ট, তাহলে দুটি বচন একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে। বোঝা গেল উদ্দেশ্য বিধেয় কি জিনিস, উদ্দেশ্য বিধেয় বোঝা গেল, আশা করা যায় বোঝাতে পেরেছি। এখানেও পাখি উদ্দেশ্য, এখানেও পাখি উদ্দেশ্য, এখানেও সবুজ বিধেয়, এখানেও সবুজ বিধেয়, তাহলে উদ্দেশ্য আর বিধেয় এক। প্রশ্নটা চলে যায়, বলেছে একই উদ্দেশ্য এবং বিধেয় দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা থাকে তাকে আমরা কি বিরোধিতা বলবো। দেখো বিরোধিতা জানার আগে আমাকে এটাকে জানতে হবে, এখানে এ ই আই এবং ও, বোঝা গেল? এ আর ই এই উপরের অংশটাকে আমরা বলবো কি বলবো বিপরীত বিরোধিতা। এ আর ই এই যে অংশটি, এ আর ই
এই যে অংশটি আছে এটাকে আমরা বলবো বিপরীত। তাহলে এ আর ই এটাকে আমরা কি বলবো না বিপরীত বিপরীত বিরোধিতা, বিপরীত বিরোধিতা, বোঝা গেল। এবং নিচের অংশটা আই আর ও এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো অধীন অধীন বিপরীত বিপরীত বিরোধিতা। এবার দেখো এ আর আই আর ই আর ও এই দুটো, এই একটা আর এই দুটো, এটাকে কি বলবো অসম। এ আর আই ই আর ও এই দুটোকে আমরা বলবো অসম বিরোধিতা, বোঝা গেল। আর পড়ে থাকলো এ আর ও আই আর ই, এই দুটো পড়ে থাকলো, একটা হচ্ছে এ আর ও আর একটা হচ্ছে আই আর ই। তো এই দুটোকে আমরা কি বলবো বিরুদ্ধ বিরোধিতা। তাহলে আমাদের সর্বমোট বিরোধিতা কটি, চারটি। কি কি, একটা হচ্ছে বিপরীত বিরোধিতা, একটা অধীন বিপরীত বিরোধিতা, একটি অসম বিরোধিতা আর একটি হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা, বোঝা গেল। চারটে বিরোধিতা বোঝা গেল। আবারও বলছি এ আর ই বিপরীত বিরোধিতা, উপরের অংশটা এ আর ই এটা বিপরীত বিরোধিতা, নিচের অংশটা আই আর ও এটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা, এদিকের অংশ এবং এদিকের অংশ এ দুটো হচ্ছে অসম বিরোধিতা এবং মিডিলের এটা এবং এটা এই দুটোকে বলবো বিরুদ্ধ বিরোধিতা। ওকে, টোটাল চারটে আমাদের বিরোধিতা। এবার আমার এখানে প্রশ্ন ছিল, কি প্রশ্ন ছিল, প্রশ্ন বলেছে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচন। সামান্য বচন কি কি, এ আর ই। তাহলে এদের মধ্যে কি বিরোধিতা দেখা যায়, তাহলে এ আর ই কোন জায়গায় ছিল আমরা দেখে নিই, এইটা এ আর ই মানে এইটা, তাই তো। তাহলে এই দুটোর মধ্যে কি বিরোধিতা, উপরের অংশটা প্রথমেই বলেছি এ আর ই, তাহলে এটা হচ্ছে তোমার বিপরীত বিরোধিতা, তাই না। তো চলো আমরা অ্যান্সার দেখে নেব যে এটা কি বিরোধিতা। দেখো এটা বলেছে বিপরীত বিরোধিতা। ওকে, পরের প্রশ্ন দেখো একই উদ্দেশ্য এবং বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে কি বিরোধিতা। তাহলে বিশেষ বচন কি কি আমাকে আগে জানতে হবে, আগেই বলেছি সামান্য বচন এ আর ই, তাহলে বিশেষ বচন কি আই আর ও। তাহলে আই আর ও এই দুটোর মধ্যে কি কি বিরোধিতা, এই আই আর এই ও, তাই তো, এ ই আই ও। তাহলে এই দুটোর মধ্যে কি বিরোধিতা ছিল বলো, এই দুটোর মধ্যে যে বিরোধিতা ছিল সেটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা, বোঝা গেল বিরোধিতা, বোঝা গেল। আর এই বিরোধিতার ছক কে দিয়েছিলেন না, বিরোধিতার কিন্তু অ্যারিস্টটল, মনে রাখবে যে অ্যারিস্টটল কিন্তু এই বিরোধিতার ছকটি দিয়েছিল। খুবই ইম্পর্টেন্ট বিরোধিতা, যারা বুঝতে পারোনি আশা করব এই ভিডিওর পর তোমরা বিরোধিতাটাকে সম্পূর্ণ বুঝতে পেরে গেছো। একটু আগে আমরা বচন পড়াচ্ছিলাম, বচন আমাদের কমপ্লিট হয়ে গেল। বচনের চারটি অংশ কি কি বললাম, গুণ, পরিমাণ, উদ্দেশ্য, বিধেয়, নিরপেক্ষ বচন কয়টি, চারটি, এ ই আই ও, হ্যাঁ এগুলো পড়লাম। তারপরে গুণ অনুসারে বচনকে দুটো ভাগে ভাগ করলাম, একটা সদর্থক একটা নগর্থক। সদর্থক হচ্ছে দুটো এ আর আই আর নগর্থক হচ্ছে দুটো ই আর ও বচন। সামান্য বচন পেলাম এবং বিশেষ বচন পেলাম। পরিমাণ অনুসারে সামান্য বচনকে দুটো একটা হচ্ছে এ আর ই, বিশেষ বচন কি কি আই আর ও, এটা আমরা পেলাম। এরপরে বচনের বিরোধিতা পেলাম কটি না, চারটি পেলাম। একটা হচ্ছে বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা। বিপরীত বিরোধিতা কোনটা বললাম, এই এ আর ই এটা হচ্ছে বিপরীত বিরোধিতা, আই আর ও এটা কি, এটা অধীন বিপরীত বিরোধিতা। আই আর ও আর এ আর আই ই আর ও এ আর আই এই দুটো কি অসম বিরোধিতা এবং এ আর ও আর আই আর ই এটা কি, এটা বিরুদ্ধ বিরোধিতা, বোঝা গেল। আশা করা যায় বচনের বিরোধিতা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন কি বলেছে, চলো এবার একটা সত্য মূল্য, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটাকে তোমাদের বুঝতে হবে। আর এটা বুঝতে পারলে কিন্তু এখান থেকেও তোমরা একটা এমসিকিউ এবং এসিকিউ তোমরা পেরে যাবে। প্রশ্ন বলেছে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট এ বচন সত্য হলে তার বিপরীত বিরোধী এই বচনের সত্যমূল্য কি হবে। খুবই ইম্পর্টেন্ট সত্যমূল্য জানা। আর সত্যমূল্য একবার তোমরা এই ভিডিওর কাছে এসো, সত্যমূল্য একদম বুঝে যাবে। তো চলো সত্যমূল্য জানার আগে আমরা ফার্স্ট জেনে নেব সত্যমূল্য কি জিনিস। দেখো প্রথমে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি টি ফর ট্রু, ওকে, এফ ফর ফলস আর ডি ইজ ইকুয়াল টু ডাউটফুল। ওকে, ডাউটফুল আমরা পড়ে এসেছি। তাহলে টি ফর ট্রু মানে সত্য, তাহলে টি মানে হচ্ছে সত্য, এফ মানে হচ্ছে মিথ্যা আর ডি মানে হচ্ছে ডাউটফুল বা অনিশ্চিত। ডাউটফুল বা অনিশ্চিত এটা আমরা সবাই জানি নর্মালি। টি মানে সত্য ট্রু, এফ মানে ফলস মিথ্যা এবং ডি মানে ডাউটফুল বা অনিশ্চিত, এটা আমরা সবাই জানি। তো এই তিনটে জিনিস জানার পর আমাদের এবার সত্যমূল্য আমরা দেখব। প্রশ্ন বলেছে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট এ বচন সত্য হলে তার বিপরীত বিরোধী
ই বচনের সত্যমূল্য কি হবে। কিভাবে আমরা সত্যমূল্য করব, আগে এরকম একটা ছক করা তোমাদের শিখতে হবে। তো ফার্স্ট আমি ছক করাটা দেখিয়ে দিই। কি করবে তোমরা, এরকম একটা দাগ টানবে, ভালো করে দেখে নাও। হলো 1 2 3 দেন 4 5, টোটাল 5টি ঘর হলো। আর যেহেতু 4টে বচন তাই 1 2 3 4, 4টে হলো। এবার আমরা কি করব, এবার আমরা এ বচন, ই বচন, আই বচন এবং ও বচন হলো। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে এই কোণে কোণে আমাদের টি দিতে হবে। কি, কেমন টি দিলাম, ভালো করে বড় হাতের টি সুন্দর করে দিয়ে দিলাম। এই কোণে আমরা কি করব, ছোট হাতের এফ, বড় হাতের এফ দিয়ে দেব। বোঝা গেল, এটুকু বোঝা গেল। নিচের যে দুটো ঘর থাকবে, কালার চেঞ্জ করি 1 মিনিট, নিচের যে ঘর থাকবে সেখানে আমরা একটা ডি, এটা একটা ডি, এটা একটা ডি এবং এটা একটা ডি, দুটো ছোট হাতের ডি। বোঝা গেল। বাকি যেগুলো পড়ে আছে, বাকি যেগুলো পড়ে রইল সেগুলো আমরা কি করব, বাকি যেগুলো পড়ে রইল সেগুলো যেখানে টি রয়েছে তার পাশে ছোট হাতের এফ, যেখানে এফ রয়েছে তার আগে ছোট হাতের টি, যেখানে টি রয়েছে তার আগে ছোট হাতের এফ, যেখানে এফ রয়েছে তারপরে ছোট হাতের টি। বোঝা গেল। এইবার এটা হচ্ছে আমাদের প্রথম, এই ঘরটা এইভাবে আমাদের কাটতে হবে। বোঝা গেল। এরপরে আমরা সত্য মিথ্যা নির্ণয় করব। চলো, তো এ বচন সত্য আমার এখানে বলে দিয়েছে যে এ বচন হচ্ছে সত্য। তাহলে ফার্স্ট আমাদের কাজ এখানে হচ্ছে, যখন আমরা বচনের বিরোধিতা করতে যাব, ফার্স্ট যেহেতু আমাদের নামের অ্যালফাবেট প্রথমে কি হয়, বিগ লেটারে হয়, শুরু হয়, তাই না। আমার যেমন মিজানুর বড় হাতের, আমি এম দিয়ে শুরু করি, কিন্তু আমি তো এইভাবে মিজানুর লিখি না, এম দিয়ে ছোট হাতের। তাহলে আমাদের কাজ হচ্ছে ফার্স্ট বড় হাতের অক্ষর খোঁজা। প্রথমে বড় হাতের, যদি বড় হাতের অক্ষর না পাওয়া যায় তারপরে আমরা ছোট হাতের যাব, তার আগে আমরা ছোট হাতের খুঁজব না। তাহলে এখানে যেটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে এ সত্য, এ সত্য মানে এ ইজিক্যাল টু টি। ওকে, আর ই সমান সমান কি, ই কি, এ যদি সত্য হয়, এ যদি টি হয়, তাহলে ই সমান কি হবে। বোঝা গেল। এবার আমাদের দেখতে হবে এটা হচ্ছে এর ঘর, এই সম্পূর্ণটা হচ্ছে এ বচনের ঘর, ঠিক আছে। তারপরে দেখো এই সম্পূর্ণটা হচ্ছে ই এর ঘর, ই বচনের ঘর। বোঝা গেল। তারপরে এটা হচ্ছে আয়ের ঘর, বোঝা গেল। আর এটা হচ্ছে ও এর ঘর। বোঝা গেল, 4টে ঘর। এবার আমাকে খুঁজতে হবে কি, এ ইজিক্যাল টু টি। তাহলে প্রথমে বড় হাতে, তাহলে এর ঘরে টি কোথায়, দেখো এর ঘরে টি কোথায় আছে, দেখো এর ঘরে টি কিন্তু আমার প্রথমেই রয়েছে, তাই না। এর ঘরে টি দেখো প্রথমেই রয়েছে টি, তাহলে এ ইজিক্যাল টু 2 এটা আমি পেয়ে গেলাম। তাহলে ই কি, তাহলে এই সোজাসুজি ই এর ঘরে আমার চলে যেতে হবে। তাহলে ই এর ঘরে কি লেখা আছে, ছোট হাতের এফ। তাহলে ছোট হাতের এফ হোক বা বড় হাতের এফ হোক, তার মানে কি, এটা দেখো লেখা আছে মিথ্যা। তাহলে এ বচন যদি সত্য হয়, তাহলে ই বচনের সত্য মূল্য কি হবে, মিথ্যা হবে। চলো আমরা অ্যান্সার দেখে নিই। দেখো মিথ্যা। বোঝা গেল কিভাবে আমরা করলাম, বোঝা গেল। নেক্সট আর একটা কোশ্চেন দেখো, তাহলে আরও বুঝতে পারবে। যদি এ বচন, পরের প্রশ্ন বলেছে যদি এ বচন, দেখো কি বলেছে, যদি এ বচন মিথ্যা হয়, কি বলেছে, এ ইজিক্যাল টু এফ, যদি এ বচন মিথ্যা হয় তাহলে ই বচনের সত্য মূল্য কি হবে। ওকে, তাহলে এ বচন মিথ্যা মানে কি, দেখো এখানে এফ রয়েছে কিন্তু এটা আমি এফ ধরবো না, তার কারণ এটা স্মল লেটার। আমি আগেই বলেছি নামের অক্ষর প্রথম দিয়ে বড় হাতের হয়, তাহলে স্মল লেটার ধরবো না, এর আগে আগে দেখবো বড় হাতের আছে কিনা। দেখো এখানে একটা বড় হাতের এফ রয়েছে, তাহলে এটা আমাকে ধরতে হবে। তাহলে এ ইজিক্যাল টু এফ পেয়ে গেলাম, তাহলে ই ইজিক্যাল টু কি, তাহলে এর পাশের ঘরে দেখো ডি রয়েছে, তাহলে ডি মানে কি, ডি মানে ডাউটফুল বা অনিশ্চিত। তাহলে এ বচন যদি মিথ্যা হয় তাহলে ই বচন কি হবে, অনিশ্চিত। চলো আমরা অ্যান্সার দেখে নিই। দেখো এ বচন কি হয়ে যাবে, অনিশ্চিত। বোঝা গেল। আশা করা যায় বচনের বিরোধিতা সম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে তোমাদের 3টে চ্যাপ্টার কিন্তু অলরেডি আমি কমপ্লিট করে দিলাম। চলো আস্তে আস্তে আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। পরের প্রশ্ন দেখো, একই উদ্দেশ্য এবং বিধেয় বিশিষ্ট ড্যাশ বচনের বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে। তাহলে আবার সে সেম চলে এসছে, বিপরীত বিরোধী, তাই না। আমাদের বিরোধিতার ফের ঘরটি এরকম ছকটি এঁকে দাও, এরকম ছিল না, এটা এ ছিল, এটা ই ছিল, এটা আই ছিল, এটা ও ছিল, এইটা হচ্ছে বিপরীত। তাহলে কোন কোন বচনের মধ্যে, এ আর ই। তাহলে অ্যান্সার দেখে নাও কি আছে। অ্যান্সার বলেছে এ আর ই। বোঝা গেল, অ্যান্সার এ আর ই। পরের প্রশ্ন, যদি ই বচন মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য বিশিষ্ট আই বচন কি হবে। ই ইজিক্যাল টু কি বলেছে,
এফ, ই ইজ ইকাল টু এফ, তাহলে আই ইজ ইকাল টু কী হবে? তাহলে ই এর ঘর দেখো, প্রথমে এটা ই এর ঘর এফ এখানেই প্রথমে রয়েছে, কিন্তু এটা ধরবো না কারণ ওটা স্মল লেটার। তাহলে বিগ লেটার এখানে ই ইজ ইকাল টু এফ রয়েছে, তাহলে এর পাশেই আই, এই আয়ের ঘর, আয়ের পাশেই কি আছে টি, তাহলে ই ইজ ইকাল টু এফ যদি হয় তাহলে আই ইজ ইকাল টু টি। তার মানে কি ই যদি মিথ্যা হয় তাহলে আই কি হবে? টি মানে সত্য। তো চলো দেখে নাও অ্যান্সার কি আছে। অ্যান্সার সত্য। বোঝা গেল? আশা করা যায় বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট বলেছে বচনের বিরোধিতা দুটি শর্ত কি কি। এবার আমরা এসিকিউ একটু জাস্ট জেনে নেব, এগুলো একটু স্পিডে টানবো কারণ যেটা বোঝানোর সেটা আমার বোঝানো হয়ে গেছে। জাস্ট এসিকিউ তোমরা পড়ে নেবে, এমসিকিউ এসিকিউ। তো বচনের বিরোধিতার শর্ত কি? একটা হচ্ছে নিরপেক্ষ বচন দুটির উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ অভিন্ন হবে, আর একটা বচন দুটির মধ্যে গুণ অথবা পরিমাণ অথবা গুণ পরিমাণ উভয় পার্থক্য থাকবে, এটা আমরা জানি। নেক্সট, যদি এ বচন সত্য হয় তবে এর বিরোধী বচন কী হবে, এগুলো তোমরা দেখে নিও। এখানে কিছু কিছু আমি রেখেছি, এগুলো পড়ে নিলেই হয়ে যাবে কারণ আমার যতটুকু বোঝানোর ছিল আমি বুঝিয়ে দিয়েছি। নেক্সট দেখো, বিপরীত বিরোধিতা এবং অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য কী। দেখো বিপরীত বিরোধিতা আর অধীন বিপরীত মধ্যে পার্থক্য কী? কিছু নয়, একবার নর্মাল পার্থক্য দেখিয়ে দিচ্ছি। দেখো এ ই আই ও, বলেছে এইটা আর এটার মধ্যে পার্থক্য কী? কিছু নয়, নর্মাল। এ আর ই কী বচন? সামান্য বচন। আর আই আর ও কী বচন? বিশেষ বচন। তাহলে সবথেকে বড় পার্থক্য হচ্ছে এ আর ই বিপরীত বিরোধিতা, মানে এটা বিপরীত বিরোধিতা হচ্ছে দুটি সামান্য বচনের মধ্যে হয়, আর অধীন বিপরীত বিরোধিতা হচ্ছে দুটি বিশেষ বচনের মধ্যে হয়। এটাই হচ্ছে সবথেকে বড় পার্থক্য। বোঝা গেল? চলো এগুলো আশা করা যায় তোমরা পারবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন কী বলেছে? চলো নেক্সট কোশ্চেন বলেছে বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কী কী। দেখো বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি? দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য এবং বিধেয় অভিন্ন হতে পারে এবং দুটি বচনের মধ্যে গুণগত কিংবা পরিমাণগত কিংবা গুণ পরিমাণ উভয়ের পার্থক্য থাকতে পারে। ওকে চলো, তারপরে কোনো মানুষ নয় সৎ বচনটি অসম বচন কী হবে? দেখো লজিক করতে হবে, লজিক করা তো তোমরা জানোই কোন বচনের কী কী লজিক হয়। কোনো মানুষ নয় সৎ, এটা কি ই বচন হবে আমরা জানি। কোনো মানুষ নয় সৎ, এটা হচ্ছে ই বচন। এবার আমাদের একটা কথা যে স্যার বচন কী করে বুঝবো বা চিনবো? চারটে বচন আমি কী করে চিনবো? জাস্ট 1 মিনিট। এ বচন, ই বচন, আই বচন আর ও বচন একবার দেখে নাও। এ বচন কি হবে? দেখো সকল এস হয় পি। ই বচন কোনো এস নয় পি। আর আই বচন কোনো এস হয় পি। আর ও বচন কোনো এস নয় পি। বোঝা গেল? এই চারটে হচ্ছে এদের স্ট্রাকচার। এই স্ট্রাকচার আমাকে জানতে হবে। কি বলেছি কোনো এস নয়, সকল এস হয় পি। এস মানে এটা উদ্দেশ্য আর এটা বিধেয়। তাহলে সকল উদ্দেশ্য হয় বিধেয়, এরকম আছে। তাহলে সকল এস হয় পি, এটা এ বচনের। যখন কোনো বচন তুমি বুঝতে পারবে যে এটা এ বচন, তখন বলবে, মানে যখন একটা বাক্য দেখলে তোমাকে বাক্য দিয়ে দিল যে কি বলল সকল 1 মিনিট, তোমাকে একটা উদাহরণ দিল যে সকল পানীয় হয় সুমিষ্ট। তাহলে এটা কি? এটা এ বচন। কেন বুঝতে পারছি? তার কারণ হচ্ছে সকল রয়েছে, এটা একটা, তারপরেও দেখো পানীয় আর সুমিষ্ট, তাহলে সকল দেখে আমি বুঝতে পারছি এটা এ বচন, তাই না? তাহলে এ বচনে কেমন হয় ফরম্যাট? সকল এস হয় পি। আর ই বচনের কি? কোনো এস নয় পি। ই বচনের কোনো এস নয় পি। আই বচনের কোনো এস হয় পি। আর ও বচনের কোনো এস নয় পি। এটা হচ্ছে চারটে বচনের কিন্তু স্ট্রাকচার। বোঝা গেল? এইভাবে কিন্তু আমাদের বচন করতে হবে। যখন বাক্য দেওয়া থাকবে সেই বাক্যটাকে যখন বলবে বাক্যটাকে বচন করো, তখন কিন্তু আমাদের এভাবে বচন করতে হবে। জাস্ট আমি তোমাদের একটা খুব সুন্দর বোঝাচ্ছি যে শর্টকাটে কোনো রুলস কোনো রেগুলেশন না মেনে শর্ট করে এক চান্সে তুমি বচনটাকে কিভাবে ধরবে। দেখো যখন বলবে সমস্ত জিনিসকে বোঝাবে, পৃথিবীর বলো সমস্ত জিনিস, সকল জিনিসকে যখন বোঝালো আর সেটা হয় রয়েছে অথবা হয় নেই, হয় লেখা রয়েছে অথবা হয় লেখা নেই, এমনকি পৃথিবীর সমস্ত জিনিসকে বোঝাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি ধরে নেবে সেটা এ বচন হবে। বোঝা গেল? দ্বিতীয় হচ্ছে সব জিনিসকে বোঝাচ্ছে আর সেখানে নয় লেখা আছে, তাহলে বুঝবে ই বচন। সমস্ত জিনিসকে বোঝাচ্ছে আর সেখানে কি লেখা আছে? নয় কথাটা উল্লেখ রয়েছে। ফার্স্ট আমার কাজ হচ্ছে বাক্যের মধ্যে নয় লেখা আছে কি নেই এটা আমাকে দেখব। হয় লেখা থাকতেও পারে আবার নাও থাকতে পারে,
কিন্তু নয় লিখা অবশ্যই থাকবে। কি বললাম? হয় লিখা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু নয় লিখা অবশ্যই থাকবে। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে একটা বাক্যকে দেখে প্রথমে নয় লিখা আছে কিনা। নয় যখনই লিখা থাকবে তোমার মাথায় রাখতে হবে সেটা হয় ই বচন হবে অথবা ও বচন হবে, এই দুটো বচনের মধ্যে হবেই। নয় লিখা থাকা মানে এ বচন আর আই বচন কখনোই হবে না। তাহলে যদি কোনো বাক্যের মধ্যে নয় লেখা থাকে তাহলে কিন্তু এই দুটো বচন হবে না। তুমি জানো যে এ বচন এবং আই বচন কখনোই সম্ভব নয়, যেহেতু নয় লেখা আছে, তার মানে সেটা কি হবে? হয় ই হবে অথবা ও হবে। এবার স্যার ই কেন ই হবে না ও হবে? আমি তো বুঝতে পারছি না ই হবে না ও হবে। হ্যাঁ, আমি ধরতে পারলাম নয় লেখা আছে মানে ই আর ও হলো। তাহলে এটা কিভাবে বুঝবো? দেখো, সব থেকে নর্মাল একদম সিম্পল জিনিস, যদি সব জিনিসকে বোঝায় তাহলে সেটা ই বচন, আর কিছু জিনিসকে যদি বোঝায় তাহলে সেটা ও বচন। বোঝা গেল? সব জিনিসকে যদি বুঝিয়ে দেয় তাহলে ই বচন, আর কিছু জিনিসকে যদি বোঝায় তাহলে ও বচন। আর বাক্যে যদি হয় লেখা থাকে বা হয় না লেখা থাকে তাহলে বুঝবে বাক্যটা হয় লেখা আছে। দেখো, বাক্যের মধ্যে হয় লেখা নেই, বললাম সমস্ত কবি দুঃখী। তাহলে সমস্ত কবি দুঃখী, এই বাক্যের মধ্যে হয় লেখা আছে? না। নয় লেখা আছে? না। তাহলে নয় লেখা নাই মানে বুঝে নিব এটা হয়ই রয়েছে। তাহলে সমস্ত কবি দুঃখী, তাহলে বলো একটা কবিকে বোঝালো না সমস্ত কবিকে বোঝালো? সমস্ত কবিকে। তাহলে সমস্ত বোঝানো মানে সবাইকে যখন বুঝিয়ে দেবে তখন এ বচন হয়ে যাবে, ও হচ্ছে। আর যখন সবাইকে না বুঝিয়ে কিছু কবি বলবে বা অল্প কিছু জনকে বোঝাবে বা একজনকে বোঝাবে তখন সেই ক্ষেত্রে আই বচন হবে। বোঝা গেল? এটা নর্মাল, কোনো রুলস রেগুলেশন বাদ দিয়ে তুমি নর্মালি বুঝতে পেরে যাবে কোনটা কোন বচন। বোঝা গেল? আশা করা যায় আমি বোঝাতে পেরেছি। চলো নেক্সট, এরপর আমরা দেখে নেব পরের প্রশ্ন। অসম বিরোধিতার সত্যতার নিয়মটি কি? এগুলো তোমরা একটু পড়ে নিও। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট বলেছে বিরোধিতার মূল শর্ত দুটি উল্লেখ করো। দেখো, দুটো শর্ত কি ছিল? দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য পদ ও বিধেয় পদ অভিন্ন হবে, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় দুটোকে অভিন্ন হতে হবে। আর দুটি বচনের মধ্যে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকতে হবে, এবং দুটি বচন একসঙ্গে সত্য বা মিথ্যা হতে পারবে না। এটা হচ্ছে আমাদের বিরোধিতার মূল শর্ত। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, বচনের বিরোধিতা বলতে কি বোঝো? দেখো, দুটি বচনের মধ্যে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট। কি বলেছি? এবার বিরোধিতা কাকে বলে? বচনের বিরোধিতা আমরা এতক্ষণ বললাম, বচনের বিরোধিতা করেছিল চারটি ছিল। তো বচনের বিরোধিতা কাকে বলে? একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট, বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে গুণগত, কেবল পরিমাণগত বা গুণ পরিমাণ উভয়ের পার্থক্য থাকে তাহলে তাদের পরস্পর সম্পর্কে আমরা বিরোধিতা বলবো। একবার নর্মাল আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, একই উদ্দেশ্যটা একই থাকবে, বিধেয় একই থাকবে। তাহলে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি গুণের পার্থক্য হয় বা পরিমাণের পার্থক্য হয় বা গুণ এবং পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে তাহলে তাদের পরস্পরের যে সম্পর্ক সেই সম্পর্কটাকে আমরা কিন্তু বিরোধিতা বলবো। বোঝা গেল? এইবার এই বিরোধিতা চারটি, একটা বিপরীত বিরোধিতা, একটা অধীর বিপরীত বিরোধিতা, আর অসম এবং বিরুদ্ধ। তো কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি। এক মিনিট, তোমাদের একটু আগেই বচন বোঝাচ্ছিলাম না? দেখো এই বচনটা কিভাবে করবে। দেখো, আমি প্রথমে বলেছি দেখো কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ, এই ওয়ার্ড দেখো এর বাক্যের মধ্যে একটা নয় চলে এসেছে, আছে কি না? তাহলে নয় মানে আমি জানবো বচনটা হয় ই বচন হবে অথবা ও বচন হবে। এবার দেখো কি বলেছে? কোনো সবাইকে বুঝিয়েছে না, বলেছে কোনো। তার মানে কি? কোনো মানে কি? সবাইকে বোঝালে এটা হয়ে যায় আর কোনো মানে এটা হয়ে যায়, তাহলে বচনটা কি হবে? ও বচন। বুঝতে পেরেছো? এভাবে কিন্তু বচন আমাদের করতে হবে। চলো নেক্সট কোশ্চেন। তাহলে কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ প্রাণী ব্যক্তি বচনটির অধীন বিপরীত বিরোধিতা। তাহলে এটা ও বচন ছিল, এটা অধীন বিপরীত বিরোধিতা কি হবে একবার দেখে নাও, অসুবিধা নেই। তারপরে অসম বিরোধিতা একটি দৃষ্টান্ত। কোনটা অসম বিরোধিতা? অসম বিরোধিতা কার মধ্যে হয় আমরা জানি। অসম বিরোধিতা এই দেখো এ ই আই আর ও। অসম কোনটা? এইটা আর এইটা। তাহলে এ আর আই অথবা ই আর ও, এই দুটো যে কোনো একটা উদাহরণ দিয়ে দিলে তোমার অসম বিরোধিতা বেরিয়ে যাচ্ছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখবো। কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। এটা কি বচন? দেখো হয় রয়েছে আর সবাইকে কিন্তু বোঝায়নি, কিছু জনকে বুঝিয়েছে, তাহলে আই বচন হবে অবশ্যই। দেখো আই বচন, কিছু করার নেই, এই দেখো আই বচন। বোঝা গেল? বচন খুব সহজ, ইজি। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট বলেছে আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি? আবর্তনের ব্যাপ্যতা বলেছে আবর্তনীয় বচনের ব্যাপ্য না হয়ে, আবর্তনীয় বচনের ব্যাপ্য না হয়ে কোনো পদ আবর্তিত বচনের ব্যাপ্য হতে পারে না, এটা ব্যাপ্যতা নিয়ম। এবার আমরা কিন্তু চলে আসলাম আবর্তন বিবর্তন। ওকে, পরের চ্যাপ্টার আমরা চলে আসলাম আবর্তন এবং বিবর্তন। ওকে, চলো আবর্তন বিবর্তন চ্যাপ্টারে আমরা দেখে নেব। খুব সহজ। আবর্তন বিবর্তনের ক্ষেত্রে দুটো জিনিস
নর্মালি দুটো জিনিস আমাদের জানতে হবে যে কোন কোন বচনের আবর্তন হয় এবং কোন কোন বচনের বিবর্তন হয়, এবং কোন বচনের কি আবর্তিত বচন আর কোন বচনের কি বিবর্তিত বচন। কি বলছি, কারণ আবর্তন এবং বিবর্তন থেকে কিন্তু তোমাদের একটা বড় কোশ্চেন আসবে। কীরকম, 2 × 4 = 8, অর্থাৎ 4টে 2 নম্বর কোশ্চেন কিন্তু তোমার আসবে। হয় বলবে আবর্তন করো, নয় বলবে বিবর্তন করো, অথবা বলবে আবর্তনের বিবর্তন করো বা বিবর্তনের আবর্তন করো। এরকম কিন্তু তোমাদের 4টে কিন্তু প্রশ্ন পড়বে, দিয়ে 8 নম্বর তোমাদের চলবে। তো চলো আমরা আবর্তন এবং বিবর্তনের দেখে নেব নিয়মগুলো। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে। এবার ই বচনের বিবর্তিত বচনটি কি হবে। দেখো, ই বচনের বিবর্তিত বচন এ হবে। এবার কোন বচনের কি বিবর্তিত বা কোন বচনের কি বচন হয় সেটা আমরা একবার দেখে নেব, আর সেটা বলে দিচ্ছি। চলো, এবার অমাধ্যম এবং মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য, এগুলো তোমরা জাস্ট একবার একটু দেখে নিও। এগুলো অতটা বোঝার কিছু নেই। চলো, পরের প্রশ্ন, সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, বচনটির আবর্তন করো। তো কিভাবে আমরা আবর্তন করব আর কিভাবে বিবর্তন করব সেটা আমরা জাস্ট এরপরে আমরা দেখিয়ে দিচ্ছি, শুধু কোশ্চেনগুলো একটু দেখে নাও, তাহলেই হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। সকল মানুষ হয় অপূর্ণ জীব, বচনটির বিবর্তন বচন কি হবে। তো চলো এবার আমরা আবর্তন আর বিবর্তন, কোনটা আবর্তন এবং কোনটা বিবর্তন, বা কোন বচনের কি আবর্তিত বচন হয় আর কোন বচনের কি বিবর্তিত বচন হয় সেটা আমরা একবার দেখে নিই। তো যেটা বলা ছিল, আমরা আবর্তন এবং বিবর্তন করছিলাম। তো এবার আমরা দেখব যে কোনটা আবর্তন এবং কোনটা বিবর্তন। দেখো, আবর্তন বিবর্তনের জন্য সব থেকে একদম নর্মাল নিয়ম বা সব থেকে যে জিনিসটা নর্মাল আমরা বুঝবো সেটা হচ্ছে কোনটা আবর্তন এবং কোনটা বিবর্তন আমাদের করতে হচ্ছে। দেখো, আবর্তন কি কি বচনের কি কি আবর্তন এবং কোন বচনের কি হয় সেটা আমরা জাস্ট একবার দেখে নেব। ওকে, তো চলো আমরা ফার্স্ট দেখে নিই। দেখো, কোন বচনের কোন পদ আবর্তন আর কি কি হয় সেটা আমরা দেখব। চলো, ফার্স্ট হচ্ছে এটাকে আমরা বলবো আবর্তনীয়, আর একটা হচ্ছে আবর্তিত। বোঝা গেল। এইবার যদি এ বচন থাকে তাহলে সেটাকে আমরা কী করব, আই বচন করব। ওকে, যদি তোমার ই বচন থাকে তাহলে সেটাকে ই বচনই করব। যদি আই বচন থাকে তাহলে আই বচনই করব। যদি আই বচন থাকে তাহলে আই বচনই আমরা করব। আর যদি ও বচন থাকে তাহলে কিন্তু তার আবর্তন সম্ভব নয়। ওকে, তাহলে আবর্তনের নিয়ম হচ্ছে, যদি আমার এ বচন থাকে তাহলে এ বচনের আবর্তন বচন কি করব, আই। যদি আমার দেওয়া থাকে এ বচন তাহলে আবর্তনের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আই করতে হবে। যদি দেওয়া থাকে ই বচন তাহলে আবর্তনের ক্ষেত্রে কি করতে হবে, ই করতে হবে। যদি থাকে আই বচন তাহলে আবর্তনের ক্ষেত্রে আমাকে আই বচনই করতে হবে। আর যদি দেওয়া থাকে ও বচন তাহলে তার আবর্তন সম্ভব নয়। এখান থেকে একটা এমসিকিউ বানতে পারে যে কোন বচনের আবর্তন সম্ভব নয়, তাহলে আমরা জানি ই ও বচনের কোনো আবর্তন সম্ভব নয়। বোঝা গেল, এটা আবর্তনের ছক। আবর্তন কি করব, যে বাক্যটিকে আমরা আবর্তন করব, অর্থাৎ প্রথম লজিক করার পর যে বাক্যটিকে আমরা আবর্তন করছি তাকে বলবো আবর্তনীয়, আর যেটা আবর্তন করা হয়েছে সেটা আবর্তিত। বিবর্তনের ক্ষেত্রেও সেম, যেটাকে আমরা প্রথম করবো সেটাকে বিবর্তনীয় এবং যেটা হয়ে যাবে সেটা বিবর্তিত। বোঝা গেল। তাহলে আবর্তন কি করতে হবে, এ বচন থাকলে আই করতে হবে, ই থাকলে ই করব, আই থাকলে আই করব, এবং ও থাকলে তার বচন, তার আবর্তন করা সম্ভব নয়। বোঝা গেল, এটা এ আই বচন। এবার আমরা বিবর্তনের ছকটা দেখে নিই। বিবর্তনের কি সেম, এটাকে বলবো বিবর্তনীয় আর এটা বলবো বিবর্তিত। ওকে, বিবর্তনীয় এবং বিবর্তিত কি কি। এ বচনের ক্ষেত্রে আমরা কি করব, দেখো, এ বচন থাকলে আমরা ই করব, আর ই থাকলে এ করব, আই থাকলে ও করব, আর ও থাকলে আই করব। বোঝা গেল, একদম নর্মাল। এ যদি থাকে, আমার যদি এ বচন থাকে তাহলে আমি ই বচন করে দেবো বিবর্তনের ক্ষেত্রে, ই থাকলে এ করব, আই থাকলে ও করব, ও থাকলে আই করব। ওকে, এবার আমরা আবর্তন, স্যার এই থাকলে এই করব, এই থাকলে এই থাকবো, সবই তো বললাম। তাহলে আবর্তন কখন করব, কিভাবে করব, আর বিবর্তন কিভাবে করব, তাই না? ইজি। যখন আমার আবর্তন বিবর্তন আসছে প্রশ্নে, তখন আমি আবর্তন কিভাবে এবং বিবর্তন কিভাবে করব সেটা দেখিয়ে দেবো। চলো, তো আমাদের এবার কোশ্চেন বলেছে, সকল মানুষের বিচার বুদ্ধি সম্পন্ন জীব, বচনটির আবর্তন করো। চলো করে নিই। দেখো কি বলেছে, সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব। ওকে, তাহলে এটা কি বচন, দেখো
হয় রয়েছে, তাহলে হয় থাকা মানে আমরা জানি দুটো বচন হবে, হয় এ হবে নয় আই হবে, তাই তো। এবার এটা স্যার কি হবে, এ হবে না আই হবে? আমি বলেছি যদি সবাইকে বোঝাই তাহলে এ হবে, আর যদি কিছু জনকে বোঝাই তাহলে আই হবে। তাহলে তোমরাই বলো এটা কি হবে? সকল বলে দিয়েছে, তাহলে কি বচন? এ বচন। তাহলে এ বচন যদি হয় তাহলে এই এ বচন, তাহলে এটাকে আমি প্রথমে কি করব? লজিক্যালি ফিগার করব, যেটা লেখা আছে সেটাই লিখব। কি এ বচন? এটাই লিখব, সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব। ওকে, তাহলে এ বচন পেয়ে গেলাম। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আবর্তনীয়। এবার এটাকে যখন আবর্তন করব তাহলে এ বচনের আবর্তিত বচন কি? আমরা একটু আগেই পড়লাম যে স্যার এ বচনের আবর্তিত বচন কি হয় না? আই হয়। আবর্তনের ক্ষেত্রে এ বচন থাকলে আই করতে হয়। এবার আই বচনের আমাকে এবার জানতে হবে আই বচনের স্ট্রাকচার কি। আই বচন থাকা মানে কোনো কোনো হবে, তাহলে কোনো কোনো কোনো। এইবার আমি কি করব? এইবার আবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্যটা বিধিও চলে যাবে আর বিধিওটা উদ্দেশ্যে চলে আসবে। কি বললাম? এই পদটা এদিকে চলে যাবে, এই পদটা এদিকে। তাহলে কোনো কোণে এখানে কি লিখবো? প্রথমে এখানে মানুষ ছিল আর এখানে ছিল বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব। তাহলে এখানে নিয়ে চলে এসো বিচার বুদ্ধি। তাহলে কোনো কোনো বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব হয় মানুষ। আগে ছিল মানুষ, পড়ে চলে যাবে মানুষ, হয়ে গেল। পাশে লিখে দাও আবর্তিত। বোঝা গেল কি বললাম? তাহলে সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, এটাকে আমি এ বচন করলাম, অর্থাৎ আবর্তনীয় কিনলাম। কি করলাম? সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব, আবর্তনীয় হয়ে গেল। যখন এটাকে আবর্তিত করব তখন উদ্দেশ্যকে বিধিও আর বিদেশ্যকে উদ্দেশ্য করে দেবো, এরকম একটা নর্মাল নিয়ম। তাহলে কোনো কোনো বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব হয় মানুষ। বোঝা গেল? আবর্তন কমপ্লিট। চলো নেক্সট কোশ্চেন দেখো। সকল মানুষ হয় অপূর্ণ জীব, এটিকে বিবর্তিত করো। দেখো বিবর্তন এবার কিভাবে করবো স্যার? করে নাও। দেখো সকল মানুষ হয় অপূর্ণ জীব। ওকে, এটা প্রশ্ন দিয়েছে। আবার দেখো কিভাবে আমি করব। হয় রয়েছে, তাহলে হয় মানে দুটো বচন, হয় এ না আই। এখানে দেখো সকল বলে দিয়েছে, তার মানে কি হবে? এ বচন হবে। বোঝা গেল এতটুকু? চলো এবার এ বচন যদি হয় তাহলে আমি করে দিই এ বচন, লজিক্যালি ফিগার। এ বচন কি করব? সকল মানুষ হয় অপূর্ণ জীব, এটাকে কি করব? বিবর্তনীয়। বোঝা গেল এটা? এবার আমি এটাকে বিবর্তন করে দেবো। বিবর্তনের ক্ষেত্রে কি করতে হবে? উদ্দেশ্য বিধিও কোনো চেঞ্জ হবে না, শুধু একটা বিবর্তনের একটা বিরুদ্ধ পদ ব্যবহার করতে হবে। আর বিরুদ্ধ পদ কিভাবে ব্যবহার করব? যে বাক্যটা দেওয়া থাকবে, যে মানে বিধেয় পদের বিরুদ্ধ, বিধেয় যে পদটা থাকবে তার বিরুদ্ধ পদ ব্যবহার করতে হবে। এখানে এটা কি? এটা উদ্দেশ্য আর এটা বিধেয়। তাহলে এর বিরুদ্ধ কি? এর বিরুদ্ধ কিভাবে করতে হবে? যে কোনো শব্দকে বিরুদ্ধ করতে গেলে হয় অ যোগ করতে হবে, নয় অ বিয়োগ করতে হবে। কি বললাম? হয় অ যোগ করতে হবে, নয় অ বিয়োগ করতে হবে। এটা হচ্ছে তোমার কি না? বিরুদ্ধ। তাহলে এখানে অপূর্ণ রয়েছে, তাহলে বিরুদ্ধ। যদি অ লিখা তাহলে অটাকে কেটে দিতে হবে, আর যদি অ না লিখা থাকে তাহলে সেটাকে কি করতে হবে? অ যোগ করতে হবে। ওকে, এতটুকু বোঝাতে পেরেছি? আশা করা যায় বোঝাতে পেরেছি। তো চলো এটা আমরা করে দিই একটা। তাহলে এটাকে যদি করি তাহলে এবার এ বচনের বিবর্তিত বচন কি? এ বচনের বিবর্তিত বচন কি ছিল বলো? এ বচনে ছিল ই বচন। ওকে, তাহলে ই বচন যদি করা হয় তাহলে লিখব কোনো 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 মানুষ, এটা চেঞ্জ হবে না, কোনো মানুষ নয় অপূর্ণ জীব ছিল, তাহলে অ আছে, অটাকে কেটে দিয়ে কি করব? পূর্ণ জীব। কোনো মানুষ নয় পূর্ণ জীব, এটা কি হবে? বিবর্তিত। বোঝা গেল? আশা করা যায় বোঝাতে পেরেছি। চলো নেক্সট, এবার আমরা কোশ্চেন দেখে নেব। দেখো ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে?
পরের প্রশ্ন বলছে এ বচনের একটি সরলাবর্তনের উদাহরণ দাও। এ বচনের একটা আবর্তনের উদাহরণ, এগুলো তোমরা মুখস্থ করে নিও, এগুলো বোঝানোর কিছু নেই, জাস্ট আবর্তন কিভাবে করতে হয় দেখিয়ে দিলাম, বিবর্তন কিভাবে করতে হয় দেখিয়ে দিলাম, এবং আবর্তন থাকলে কিভাবে করব, বিবর্তন কিভাবে করব, কোন বচনে আবর্তন সম্ভব, কোন বচনে আবর্তন সম্ভব নয়, এগুলো। আর যেগুলো এসিকিউ বা এমসিকিউ এখানে দেওয়া থাকছে এগুলো একটু তোমরা ভালো করে করবে, আশা করা যায় এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। দর্শনে 100-এ 100 কমন পাওয়া যায়, ওকে, এবং 100-এ 100 তোলাও যায় যদি সম্পূর্ণটা আমরা একটু করতে পারি। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট বলেছে যদি বৈধ নিরপেক্ষ ন্যায়ের হেতুপদ, এবার আমরা চলে আসছি অন্য একটা চ্যাপ্টার। যদি বৈধ নিরপেক্ষ ন্যায়ের হেতুপদ মধ্যপদ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানটি কী হবে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান। সংস্থান জানার আগে আমরা জানবো যে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান কটি। ওকে, টোটাল সংস্থান হচ্ছে 4টি, 1 2 3 4। কী কী সংস্থান রয়েছে আমরা জানবো, সংস্থান, মূর্তি, এগুলো আমাদেরকে আস্তে আস্তে জানতে হবে। তো এখানে বলেছে যদি বৈধ নিরপেক্ষ ন্যায়ের হেতুপদ, দেখো একটা নিরপেক্ষ ন্যায়ের কটি করে পদ থাকবে না 3টে করে পদ থাকবে, একটাকে এম, একটা এস, একটা পি। একটা হচ্ছে এম মানে হচ্ছে হেতু, এস মানে হচ্ছে পক্ষ, আর পি মানে হচ্ছে সাধ্য, আর আমাদের এখানে এমএসপি মানে মডেল স্টাডি পয়েন্ট। ঠিক আছে, যাই হোক, তাহলে এমএসপি 3টে করে আমার পদ থাকবে। এম মানে হচ্ছে হেতুপদ, এস মানে হচ্ছে পক্ষপদ, আর পি মানে হচ্ছে সাধ্যপদ। তাহলে একটা নিরপেক্ষ ন্যায়ের 3টে পদ বোঝা গেল কি কি, এম এস পি। এম হচ্ছে হেতু, এস হচ্ছে পক্ষ, পি হচ্ছে সাধ্য। আর সংস্থান কয়টি? 4টি, আমরা পরে আসছি। শুধু এই প্রশ্নটা একবার দেখে নাও, যদি বৈধ নিরপেক্ষ ন্যায়ের হেতুপদ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তাহলে কোন সংস্থান হয়। এখানে অ্যান্সার দিচ্ছে তৃতীয় সংস্থান। কেন হলো, কি জন্য হলো, আমরা এখনই চলে আসবো। ওকে, এবার দেখো ফেরিসন মূর্তিটি বৈধ। এবার যখনই আমরা সংস্থান করব তো সংস্থান করার সঙ্গে সঙ্গে আমাদের মূর্তি করতে হবে। তো এরকম আমাদের টোটাল 19টি কিন্তু আমাদের বৈধ মূর্তি রয়েছে, এবং কোন বৈধ মূর্তিটি কোন সংস্থানের অন্তর্গত সেগুলো আমরা ধীরে ধীরে দেখে নেব। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, তাহলে ফেরিসন মূর্তিটি বৈধ হচ্ছে কোন সংস্থানে না তৃতীয় সংস্থানে। এবার আমরা আসছি সাধ্যপদ সিদ্ধান্তের কোন স্থানে। আগেই বললাম হেতুপদ, সাধ্যপদ এবং পক্ষপদ কোথায় কোথায় থাকে এবং কিভাবে থাকে আমরা দেখব। চলো নেক্সট কোশ্চেন। এইবার দেখো যেটা আমার বলার সেটা হচ্ছে সংস্থান। এটা হচ্ছে প্রথম সংস্থান। ওকে, তো প্রথম সংস্থানের প্রথম বাক্যের এটাকে বলা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। কি বলবো? প্রধান আশ্রয় বাক্য। দ্বিতীয়টাকে বলবো অপ্রধান আশ্রয় বাক্য, আর এটাকে বলবো সিদ্ধান্ত। কি বলবো? তাহলে একটা নিরপেক্ষ ন্যায় করতে গেলে 3টে বাক্যর জরুরি, 3টে বাক্য প্রয়োজন। প্রথমটাকে বলবো প্রধান আশ্রয় বাক্য, দ্বিতীয়টাকে বলবো অপ্রধান আশ্রয় বাক্য, আর তৃতীয়টাকে বলবো সিদ্ধান্ত। ওকে, তো এই 3টে বাক্য নিয়ে আমার তৈরি হবে। এবার বলেছে কোন পদটা বাক্যের কোন জায়গাতে বসে। আমরা জানি বাক্যের প্রথমে থাকে উদ্দেশ্য আর বাক্যের পরে থাকে বিধেয়। বোঝা গেল? চলো, যদি এটুকু বুঝতে পারো তাহলে এবার আমি বলি। দেখো এখানে বলেছে এটা হচ্ছে সিদ্ধান্ত, তাই তো? লাস্টের বাক্যটা সর্বদাই সিদ্ধান্ত হয়। প্রথমটা কি? প্রধান আশ্রয় বাক্য, তারপরে এটা অপ্রধান আশ্রয় বাক্য, আর শেষেরটা হচ্ছে সিদ্ধান্ত। বোঝা গেল? এবার হচ্ছে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। এইটা সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে কে আছে? এস। এস মানে কি বলেছিলাম? এস মানে হচ্ছে পক্ষপদ, আর এদিকে পি। পি মানে কি? সাধ্যপদ। তাহলে যদি বলা হয় প্রথম সংস্থানে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে কি থাকে? এস। এস মানে পক্ষ। এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পড়বেই। অথবা বলবে প্রথম সংস্থানের অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থানে কে থাকে। তাহলে বিধেয় স্থানে কে থাকছে? এম। এম মানে কি? হেতু। বোঝা গেল? আশা করা যায় বোঝাতে পেরেছি। ওকে, চলো ইন ডিটেলসে এত কিছু বলা সম্ভব নয়, যেহেতু একটা ম্যারাথন ক্লাস। এরকম করতে গেলে তোমার সম্পূর্ণ ক্লাস করতে গেলে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে? চ্যাপ্টার ওয়াইজ অনেকটা সময় লাগে। যে সাবজেক্টটা আমরা গোটা বছর অর্থাৎ 7 থেকে 8 মাস পড়িয়ে যেটাকে আমরা শেষ করছি সেটা একটা ভিডিওর মধ্যে কখনোই সম্ভব নয়। তাই তোমরা আশা করো না যে সম্পূর্ণ আমি ডিটেলসে যাব। যদি ডিটেলসে যেতে হয় তাহলে কিন্তু ক্লাস করানো সম্ভব হবে না। অর্থাৎ একটা ভিডিওর মধ্যে কিন্তু এতটা সম্ভব নয়। জাস্ট আমি উপরে একটা ওভারভিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা আমাদের অফলাইনে স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই জানো যে তোমাদের এগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আমরা 2 মাস আগেই আমরা
কমপ্লিট করে রেখে দিয়েছি, সম্পূর্ণ দর্শন কিন্তু ওদের কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এবার ওরা ব্যাটে বলে করার একটা সময়। ওকে চলো, আর যারা মনে করছো যে আমাদের এখানে কিভাবে কি করব, তো তাদেরকে বলে রাখছি তোমরা আমাদের এখান থেকে কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে, যেগুলো প্রতি বছর আমরা দিয়ে থাকি, কিছু ফ্রি নোট দিয়ে থাকি এবং কিছু পেড নোটও আমাদের থাকে। তো যাদের এটা প্রয়োজন রয়েছে, অর্থাৎ যারা মনে করছো যে আমার 100% জরুরি বা 100% আমাকে পেতেই হবে, দর্শন বলে নয়, বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, অ্যারাবিক, সংস্কৃত, এরকম টোটাল আমরা 8টি সাবজেক্টের উপরে কিন্তু ভিডিও দিয়ে থাকি এবং প্রত্যেকটি সাবজেক্টের আমরা নোট বানিয়ে থাকি। যারা মনে করছো যে স্যার আমরা তো ক্লাস করতে পারিনি, আমরা নোটস নেব, তো তাদেরকে বলবো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সেখানে অর্থাৎ ভিডিও ডেসক্রিপশনে তোমরা মাঝে মাঝে যাবে, তো দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমাদের কোন সাবজেক্টের নোট দরকার, কোন সাবজেক্টের কী দরকার বা কোন ভিডিও দরকার সেটা তোমরা অবশ্যই বলবে, তাহলে সেখান থেকে আমরা কিন্তু দেখার পর সেটা দেওয়ার চেষ্টা করব। তো এবছরও তোমাদের নোট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যাদের প্রয়োজন রয়েছে বা যারা মনে করছো যে আমরা 2025 সালে উচ্চ মাধ্যমিক দেবো স্যার, আমাদের এখনও পর্যন্ত পড়া হয়নি, আমরা কি করব, আমরা বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে পড়ে রয়েছি, তো তাদেরকে বলবো তোমাদের চিন্তা করার কিছু নেই, তোমরা আমাদের নোটসগুলোকে কালেক্ট করে নাও, অবশ্যই কিন্তু তোমরা সম্পূর্ণ জিনিসটা পেয়ে যাবে এবং ওর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। বোঝা গেল? তো চলো আমরা আবার ভিডিওর মধ্যে ফিরে আসি। তো এখানে এটা হচ্ছে প্রথম সংস্থানটা, কেমন একবার দেখে নাও। প্রথম সংস্থান, এটা হচ্ছে দ্বিতীয় সংস্থান, এটা তৃতীয় সংস্থান, দেন হচ্ছে চতুর্থ সংস্থান, 4টে কিন্তু সংস্থান আমাদের রয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন। এবার দেখো বৈধ মূর্তি। তো প্রথম সংস্থানের বৈধ মূর্তি কয়টি, এরকম তোমার প্রশ্ন দেয় যে প্রথম সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কয়টি, বা বৈধ মূর্তিটা দিয়ে দিয়ে বলবে এটা কোন সংস্থানের বৈধ মূর্তি, এরকম কিন্তু তোমাদের কোশ্চেন পড়ে থাকে এবং পড়ে। তো আমরা দেখব প্রথম সংস্থানের বৈধ মূর্তি হচ্ছে 4টি, কি কি, বারবারা, সেলারেন, ডারি, ফেরিও। বোঝা গেল? নেক্সট আমরা দেখব সেকেন্ড। তো সেকেন্ড দেখো দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কয়টি, 4টি, কি কি রয়েছে, সিজারে, কেমিস্ট্রি, ফেস্টিনো আর বারাকো, এখানে হচ্ছে 4টি, তাহলে 4 8টি তোমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা দেখব তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি। তো তৃতীয় সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কটি, 6টি। ওকে, তাহলে কি রয়েছে, দারাপ্তি, দিসামিস, দাটিসি, ফেরিসন আর বোকার্ডো আর হচ্ছে ফেলাপটন। বোঝা গেল 6টি। নেক্সট আমরা দেখে নেব কি রয়েছে, চতুর্থ সংস্থান, এবং চতুর্থ সংস্থানের বৈধ মূর্তি কটি রয়েছে না, 5টি রয়েছে। সেটা কি, ব্রাহ্মণ টিপ, কেমিস্ট্রি, ডিমারিস আর ফেসাপো আর ফেরিসন। তাহলে আমার হয়ে গেল কি কি, 4 4 6 5, এটা আমার কোড, মনে রাখবে যে 4465 4465 কোন সংস্থানের কোনটা বৈধ মূর্তি, 4465, এই কোডটা যারা মনে রাখবে তারা বলতে পারবে। তাহলে প্রথম সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কটি, 4টি, কি কি, বারবারা, সেলারেন, ডারি, ফেরিও। নেক্সট দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি কটি, 4টি, সিজারে, কেমিস্ট্রি, ফেস্টিনো অ্যান্ড বারাকো। বোঝা গেল? থার্ড, তৃতীয় সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কটি, 6টি, কি, ডারাপ্টি, ডিসামিস, ডাটিসি, ফেরিসন, বোকার্ডো অ্যান্ড ফ্ল্যাপটন। বোঝা গেল? নেক্সট হচ্ছে কই, চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কটি, 5টি, কি কি, ব্রাহ্মণ টিপ, কেমনেস, ডিমারিস আর ফেসাপো অ্যান্ড ফেরিসন। ওকে, এই 4টি। কখনো কখনো তোমাদের বৈধ মূর্তিটা দিয়ে দেবে, দিয়ে বলবে যেটা এটা কোন সংস্থানের। আবার এটাও দিতে পারে যে এই প্রথম সংস্থান বা দ্বিতীয় সংস্থান বা চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কটি, বা এটা কোন সংস্থানের বৈধ মূর্তি। ওকে, এরকম কিন্তু তোমাদের MCQ পড়ে। তো চলো আমরা নেক্সট দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন বলেছে কোন নিরপেক্ষ ন্যায়ের অনুমান, কোন নিরপেক্ষ ন্যায়ের অনুমান আশ্রয় বাক্য দুটিতে যদি হেতুপদ একবারও ব্যাপ্য না হয় তবে ন্যায়টির কী দোষ ঘটে। দেখো, যদি সংস্থানটি বৈধ হয় তাহলে অবশ্যই সেটা একটা মূর্তি হবে, বৈধ হলেই মূর্তি হবে, আর যদি বৈধ না হয় তাহলে সেটা অবৈধ বলে ঘোষণা করা হবে। আর এই অবৈধ কেন হয়েছে সেটা তোমাকে দেখতে হবে, আর অবৈধ মানে তার কোনো দোষ রয়েছে, আর সেটা কোন দোষ সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। তো এখান থেকেও কিন্তু দুটো কোশ্চেন তোমাদের বড় কোশ্চেন পড়ে, এটা 4 × 2 অর্থাৎ 8 মার্কের দুটো 4 কিন্তু তোমাদের পড়বে, কোনটা কোন দোষ তোমাকে তৈরি করা। ওকে, যারা এগুলো ইন ডিটেলসে আমি যাচ্ছি না, জাস্ট তোমাদের ওভাবেই একটু কোশ্চেন বলে দিচ্ছি, যেটা বুঝতে পারছো না আমি চেষ্টা করব সেটা বুঝিয়ে দেওয়ার। ওকে চলো, তাহলে এটা হয়ে যাবে অব্যাপ্য হেতু দোষ। নেক্সট বলেছে ন্যায় হলো, ন্যায় কি, দেখো ন্যায় হলো একটা অবরোহ অনুমান। ওকে, পরে দেখো নিরপেক্ষ ন্যায়ের ন্যায় অনুমানে যে পদটি সিদ্ধান্তের বিদ্যুৎ স্থানে থাকে তাকে বলা হয়, সিদ্ধান্তের বিদ্যুৎ স্থানে যে পদ থাকে তাকে আমরা কি বলবো। ওকে, নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিদ্যুৎ স্থানে থাকে তাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো সাধ্যপদ। ওকে চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন কি বলেছে, হেতুবাক্যের সাহায্য যাকে প্রমাণ করা হয় তাকে কি বলবো। একটা হেতুবাক্য, সেই হেতুবাক্যের সাহায্যে আমি যাকে প্রমাণ করব তাকে আমরা কি বলবো, অবশ্যই তাকে আমাকে সিদ্ধান্ত বলতে হবে।
তাই না? সিদ্ধান্তকে তো প্রমাণ করছি, লাস্টে যাকে আমরা প্রমাণ করছি তাকে কিন্তু আমরা সিদ্ধান্ত বলছি। তারপরে ন্যায়ের সংস্থান কটি, এখনই পড়লাম। ন্যায়ের সংস্থান কটি? 4টি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টি সংস্থান পড়লাম। তাহলে নিরপেক্ষ ন্যায়ের 4টি সংস্থান। এবার বলছে নিরপেক্ষ ন্যায়ের তৃতীয় সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা, আমি এখনই আগে বললাম তৃতীয়, তাহলে 4 4 6 5, তাহলে তৃতীয় সংখ্যা কটি হবে? 4 4 6 5, তাহলে 6, 6টি। ওকে, এরকম করে তোমরা মনে রাখো, অবশ্যই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দেখো, প্রথম সংস্থানের প্রধান আশ্রয় বাক্য হেতুপদের অবস্থান দেখা যায় কোথায়? উদ্দেশ্য পদে। এগুলো তোমরা দেখো। তারপরে বলো বারবারা নামক বৈধ মূর্তিটি কোন স্থানে, আমি এখনই বললাম নাম দিয়ে দিতে পারে। তাহলে বারবারা কোনটি? আমরা প্রথম সংস্থানে পড়েছি বারবারা সেলারেন ডারি ফেরিও। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলেছে ফেসাপো বৈধ মূর্তিটি কোন সংস্থানে বৈধ? তাহলে ফেসাপো কোন সংস্থানে ছিল বলো? ফেসাপো ছিল চতুর্থ সংস্থানে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট বলেছে কোনো বৈধ নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্ত পক্ষপদ ব্যাপ্য হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে। এই নিয়মটি যদি লঙ্ঘন করে তাহলে কী হবে? অবৈধ পক্ষ দোষ। তাহলে পক্ষ দোষ, সাধ্য দোষ, হেতু দোষ এগুলো তো রয়েছেই, এর সঙ্গে সঙ্গে তোমরা এই কোশ্চেনগুলো একটু দেখে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো, নিরপেক্ষ ন্যায় চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কটি? চতুর্থ বলেছে, তাহলে 5টি। 4 4 6 5। তারপরে বলেছে ডিমারিস বৈধ মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? এটা হবে চতুর্থ সংস্থানে। আমরা জেনে এসেছি। পরের প্রশ্ন দেখো, পক্ষপদ আশ্রয় বাক্য ছাড়া আর যে স্থানে থাকে তাকে কি বলবো? সেটা হচ্ছে সিদ্ধান্তের বিদ্যা স্থানে। ওকে, এইবার দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রাকল্পিক এবং বৈকল্পিক আশ্রয় বাক্য। প্রাকল্পিক এবং বৈকল্পিক যুক্তি, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকেও কিন্তু তোমাদের বড়, এখান থেকেও কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন পড়বে, আর সেগুলো কেমনভাবে করতে হবে একবার জাস্ট আমরা দেখে নিই। তো জাস্ট আমরা জানবো প্রাকল্পিক বচন করতে গেলে, এই যে প্রাকল্পিক বচন আমরা করছি, তো এই প্রাকল্পিক বচন করতে গেলে এখানেও কিন্তু 3টি বাক্যের প্রয়োজন। একটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, একটা অপ্রধান আশ্রয় বাক্য, আর একটা হচ্ছে সিদ্ধান্ত। ওকে, একটা প্রধান আশ্রয় বাক্য, একটা অপ্রধান আশ্রয় বাক্য এবং একটা সিদ্ধান্ত, এটা কিন্তু আমাদের প্রয়োজন। এটা হলে কিন্তু আমরা প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি কিন্তু আমরা পেরে যাব। ওকে, তো চলো কিভাবে আমরা দেখব আর কিভাবে করব, কোনটা কোন বিকল্প, এটা প্রাকল্পিক বচন নাকি এটা বৈকল্পিক বচন, সেটা আমরা দেখে নেব। ওকে, তো এবার আমরা দেখব যে প্রাকল্পিক এবং বৈকল্পিক ন্যায় যে অধ্যায় রয়েছে, তো প্রাকল্পিক বৈকল্পিক ন্যায়ের মধ্যে আমরা এই কোশ্চেনটা পড়ে যে প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যের অংশ দুটি কি। দেখো, দুটো জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে প্রাকল্পিক আর একটা বৈকল্পিক। এখানে প্রাকল্পিক যেটা আছে আমার, প্রাকল্পিক বচনের প্রধান দুটি আশ্রয় বাক্যের প্রধান দুটি অংশ হলো, একটা হচ্ছে পূর্বক আর একটা অনুক। এটা মনে রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন দেবেই। তাহলে প্রাকল্পিক বচনের দুটি অংশ, একটা পূর্বক আর একটা অনুক। ওকে, আর সেম একই রকমভাবে বৈকল্পিক বচনেরও আবার দুটো ভাগ, একটা হচ্ছে প্রথম বিকল্প আর একটা দ্বিতীয় বিকল্প। ঠিক আছে, তো প্রত্যেকটা মানে প্রাকল্পিক এবং বৈকল্পিক বচনের জন্য যে শর্ত সেটা হচ্ছে আশ্রয় বাক্যের 3টে থাকতে হবে, প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত। তো চলো এখানে বলেছে প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যের অংশ দুটি কী কী দেখে নিই আমরা। অংশ দুটি হচ্ছে পূর্বক এবং অনুক হলো। এরপরে দেখো, এরপরে যেগুলো আমার বোঝার সেটা হচ্ছে যদি পি তবে কিউ, অতএব পি নয়, এই যুক্তির আকারটি কি হবে। দেখো, প্রথমত হচ্ছে যুক্তি যদি বৈধ হয় তাহলে তার একটা নাম আছে, আর যুক্তি যদি বৈধ না হয় তাহলে সেটা অবৈধ হবে। কেন অবৈধ হলো, তার দোষ বিচার এগুলো আমাদেরকে করতে হবে। এই অধ্যায় থেকে কিন্তু 4 নম্বরের দুটো কোশ্চেন মানে এই বৈধ অবৈধ বিষয়ে কোশ্চেন তোমার পড়েই থাকে। তো এখানে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যদি প্রাকল্পিক বচন হয় তাহলে আমরা চিনব কী করে। দেখো, প্রাকল্পিক বচনের চেনার উপায় হচ্ছে যদি থাকবে আর তবে থাকবে। তো যদি তবে দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে তোমাদের নিশ্চিন্তে মানে বুঝতে হবে যে এটা প্রাকল্পিক বচন। আর প্রাকল্পিক বচন হলে দুটো বৈধ হবে, দুটো বৈধ মূর্তি হবে, অর্থাৎ একটা হচ্ছে এমপি আর একটা হচ্ছে এমটি। একটাকে হচ্ছে মোডাস পোনেন্স আর একটা মোডাস টোলেন। মোডাস পোনেন্স অ্যান্ড মোডাস টোলেন, এই দুটো কখন হবে না, যদি প্রাকল্পিক বচন হয় তাহলেই কিন্তু এমপি এবং এমটি এটা হবে। বোঝা গেল? তো যদি তবে থাকলে আমরা বুঝতে পেরে যাচ্ছি যে প্রাকল্পিক না বৈকল্পিক। আর বৈকল্পিক ক্ষেত্রে আমার থাকবে হয় আর অথবা। যদি প্রশ্নে হয় অথবা এরকম দিয়ে কিন্তু প্রশ্ন থাকে তাহলে বুঝবো সেটা বৈকল্পিক। যেমন উদাহরণ যদি বলি, রাম জীবিত অথবা মৃত,
তাহলে এখানে হয় অথবা দিয়ে প্রশ্ন আছে, তাহলে এটা কি হবে না, এটা হয়ে যাবে বৈকল্পিক বচন। ওকে, কিন্তু প্রাকল্পিক বচনের ক্ষেত্রে কি হবে, যদি তবে দিয়ে প্রশ্ন হবে। যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে, মেঘ করেছে অতএব বৃষ্টি হয়েছে, এরকম। তো আমার বৈধ হতে গেলে, অর্থাৎ প্রাকল্পিক বচন বৈধ হতে গেলে কি করতে হবে না, প্রাকল্পিক বচন বৈধ হতে গেলে এই ফরম্যাটে আসতে হবে। কীরকম, যদি পি তবে কিউ, পি অতএব কিউ। অর্থাৎ প্রথমে আমাকে কি করতে হবে দেখিয়ে দিচ্ছি। যদি বৈধ হয় তাহলে তোমার এরকম হতে হবে, যদি মেঘ করে তবে, ওয়েট 1 মিনিট, যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে। ওকে, দেখো তাহলে ফার্স্ট আমার প্রাকল্পিক বোঝার জন্য যদি তবে পেয়ে গেছি, তাহলে এটা প্রাকল্পিক। আর এটা বৈধ হতে গেলে কি হতে হবে, যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে। তাহলে এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। অপ্রধান আশ্রয় বাক্য কি, মেঘ করেছে। তাহলে আমরা সিদ্ধান্ত কি নিতে পারি, সিদ্ধান্ত নিতে পারি অতএব কি বৃষ্টি হয়েছে। তাহলে এই ফরম্যাটটা কি হলো, যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে। তাহলে যদি মেঘ করে এটা পি, বৃষ্টি হবে এটা কিউ। বোঝা গেল, মেঘ করেছে মানে পি, বৃষ্টি হয়েছে এটা কিউ। তাহলে ফরম্যাট আসলো যদি পি তবে কিউ, পি অতএব কিউ। এরকম যদি ফরম্যাটে আসে, দেখো যদি মেঘ, যদি পি তবে কিউ, পি অতএব কিউ, এইরকম ফরম্যাটে যদি চলে আসে তাহলে সেটা হবে মোডাস পোনেন্স অর্থাৎ এমপি, সেটা বৈধ এবং এমপি। বোঝা গেল। দ্বিতীয় হচ্ছে যদি পি তবে কিউ, কিউ নয় পি নয়, এরকম যদি হয় তাহলে সেটা মোডাস টোলেন্স হবে, কিন্তু সেটাও প্রাকল্পিক বচনের অংশ। দেখে নাও কেমন হবে। যদি মেঘ করে, একই উদাহরণ নিয়ে নিচ্ছি, তাহলে বৃষ্টি হবে, এটা প্রধান আশ্রয় বাক্য। অপ্রধান আশ্রয় বাক্য, বৃষ্টি হয়নি অতএব মেঘ করেনি। তাহলে এই ক্ষেত্রে আমার কি চলে আসলো, যদি পি তবে কিউ, এখানে কি হয়েছে কিউ, এখানে হচ্ছে পি, কিউ নয় পি নয়, কারণ এখানে স্বীকার করেনি। বৃষ্টি বলেছি যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে, বলেছে মেঘ করেনি মানে বৃষ্টি হয়নি, তার কারণ কি, বৃষ্টি হয়নি তার কারণ মেঘ হয়নি। তাহলে এখানে দেখো যদি পি তবে কিউ, পি কিউ নয় পি নয়, এরকম যদি আসে তাহলে সেটা হবে এমটি আকার। যদি নয় থাকে, অস্বীকার করে কাকে, কিউকে অস্বীকার করে পরে পিকে অস্বীকার করবে, অর্থাৎ বিধেয়কে অস্বীকার করে পরে উদ্দেশ্যকে স্বীকার করছে। ওকে, এরকম যদি ফরম্যাটে আসে তাহলে সেটাও কিন্তু এমটি হবে, অর্থাৎ মোডাস টোলেন্স হবে, এবং সেটা প্রাকল্পিক বচন। আর যদি পি তবে কিউ, পি অতএব কিউ, পিকে প্রথমে স্বীকার করে পরে কিউকে স্বীকার করছে, তাহলে এরকমও যদি আসে তাহলে সেটা হবে মোডাস পোনেন্স অর্থাৎ এমপি। ওকে, এই দুটো হয়ে গেল বৈধ। এই দুটো ছাড়া যদি অন্য কিছু চলে আসে হয় তাহলে সেটা অবৈধ হয়ে যাবে এবং সেটা দোষ ঘটবে। বোঝা গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা প্রাকল্পিকের ক্ষেত্রে। আর বৈকল্পিকের ক্ষেত্রে কি হবে, হয় আর অথবা থাকবে। চলো আমরা উদাহরণ পরে দেখব। দেখো তাহলে এখানে বলেছে যদি পি তবে কিউ, কিউ অতএব পি নয়, যুক্তির আকারটি কি হবে, দেখো এখানে যুক্তির আকারটি কি হয়ে যাবে, যুক্তির আকারটি এমপি এমটি ডিএস এইচএস, এখানে বলেছে এমটি। দেখো কেন বলেছে, তার কারণ দেখো ডিএস পড়িনি এইচএস পড়িনি, আমরা এমপি আর এমটি পড়ছি কেন, যদি আর তবে আছে, যদি হবে থাকলে এমপি আর এমটি হবে, কিন্তু এখানে বলেছে যদি পি তবে কিউ, কিউ অতএব পি, তাহলে কিউ নয় পি, এটা আসছে, এটা আসার মানে কি এমটি, তাহলে এটা অ্যান্সার এমটি। বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট বলেছে যদি পি তবে কিউ নয়, কিউ অতএব পি নয়, যুক্তির আকারটি কি হবে, যুক্তির আকারটি হয়ে যাবে এমপি। বোঝা গেল। চলো এরকমভাবে তোমরা এগুলো করে নিও একবার। এবার বৈকল্পিক বচন, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্ত একটি কি হবে, অবশ্যই সিদ্ধান্তটি একটা নিরপেক্ষ বচন, একটা বৈকল্পিক বচন হবে। কি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি একটি বৈকল্পিক বচন হয়। চলো মিশ্র ন্যায়ের, মিশ্র বৈকল্পিক ন্যায়ের দ্বিতীয় আশ্রয় বাক্যটি হলো একটি কি, একটি নিরপেক্ষ বচন। ওকে,
তো এগুলো আমরা দেখব। এবার যে জিনিসটা জানার সেটা হচ্ছে প্রাকল্পিক বচন আর বৈকল্পিক বচন। জাস্ট একটু আমি বলে দিই। দেখো, প্রাকল্পিক বচনকে, এই যে প্রাকল্পিক বচনকে আমরা দুটো ভাগে ভাগ করব আর বৈকল্পিকে আমরা দুটো ভাগে ভাগ করব। প্রাকল্পিককে কি ভাগে ভাগ করব এবং বৈকল্পিককে কি ভাগে ভাগ করব। দেখো, প্রাকল্পিক একটা হচ্ছে গঠনমূলক আর একটা ধ্বংসমূলক। বোঝা গেল? তাহলে প্রাকল্পিকে দুটো ভাগে ভাগ করলাম, একটা গঠনমূলক একটা ধ্বংসমূলক। কখনো যদি প্রাকল্পিক বচনের গঠনমূলক নিয়মটি লেখো, কখনো বলবে প্রাকল্পিক বচনের ধ্বংসমূলক নিয়মটি লেখো, বা গঠনমূলক নিয়মের একটি উদাহরণ দাও, বা ধ্বংসমূলক নিয়মের একটি উদাহরণ দাও। এটা গেল প্রাকল্পিক। এরপরে আমরা দেখে নেব বৈকল্পিক। এবার দেখো, বৈকল্পিকে আবার দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে অবিসংবাদী আর একটা বিসংবাদী। অবিসংবাদী কি? অবিসংবাদী বলছে দুটো ঘটনা একসঙ্গে সত্য হতে পারে, এটা হচ্ছে অবিসংবাদী। আর বিসংবাদী কি? দুটো ঘটনা কখনোই একসঙ্গে সত্য হবে না। কেমন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো, যদি বললাম যে রাম জ্ঞানী অথবা পরিশ্রমী। দেখো, এটা কিন্তু জ্ঞানী এবং পরিশ্রমী দুটোই একসঙ্গে হতে পারে। হয় রাম জ্ঞানী হতে পারে, পরিশ্রমী দুটোই হতে পারে। কিন্তু যদি বলি রাম জীবিত অথবা মৃত, তাহলে কি একসঙ্গে হবে? জীবিত বা মৃত একসঙ্গে কখনোই হতে পারে না। তাহলে অবিসংবাদী দুটো ঘটনা একসঙ্গে, রাম জ্ঞানী ও পরিশ্রমী দুটোই হতে পারে। সে জ্ঞানও থাকতে পারে, তার পরিশ্রমও তিনি করতে পারেন। কিন্তু যদি বলি রাম জীবিত অথবা মৃত, রাম জীবিত অথবা মৃত একসঙ্গে কখনো হতে পারে না। তাহলে এটা হচ্ছে একটা অবিসংবাদী এবং একটা বিসংবাদী। বোঝা গেল এটা? চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। এরপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে তোমাদের কি বলবো, মূর্তি এবং সংস্থান। তাই তো, মূর্তি সংস্থান হয়ে গেছে। এরপর যেটা আসছে এটাকে আমরা কি বলি, এটা ভেনচিত্র এবং ভেনচিত্র বলা হয় আর বুলীয় ভাষ্য। ওকে, তো ভেনচিত্র আর বুলীয় ভাষ্য কী জিনিস আমরা একটা দেখব। দেখো, এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে ভেনচিত্র। ভেনচিত্র কি? ভেনচিত্র দু ধরনের হয়, ঠিক আছে? দেখো, যখন কোনো একটা জায়গার, ধরো এই একটা জায়গা, তো এই জায়গার মধ্যে যদি কোনো ব্যক্তি উপস্থিত থেকে থাকে তাহলে সেটার জায়গায় আমরা ক্রস চিহ্ন দেব। তার মানে হচ্ছে এখানে কোনো না কোনো ব্যক্তি উপস্থিত রয়েছে। আর যদি এই একটা জায়গা, এই জায়গার মধ্যে কোনো ব্যক্তি উপস্থিত নেই, তাহলে আমরা সেখানে শ্যাডো করে দেবো। তার মানে হচ্ছে এখানে কেউ উপস্থিত নেই। বোঝা গেল? এটার মানে হচ্ছে নট ইজিক্যাল টু 0 আর এটার মানে হচ্ছে ইজিক্যাল টু 0। তো ইজিক্যাল টু 0 মিনস এর মধ্যে কেউ নেই, আর নট ইজিক্যাল টু 0 মানে হচ্ছে এর মধ্যে কেউ না কেউ আছে। বোঝা গেল? তো এখানে যে ভেনচিত্র দেওয়া হয়েছে সেটা একটা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্র। বোঝা গেল? নর্মালি যদি ভেনচিত্র বলা হয়, যেমন এখানে আমার বলেছে ভূত নেই, তার মানে কি পৃথিবীতে একটাও ভূত নেই। তাহলে ভূত নেই, এখানে ভূতকে জি ধরেছে ঘোষ্ট, তাহলে জি ইজিক্যাল টু 0, তার মানে কি পৃথিবীতে একটাও ভূত নেই। তাহলে ভূত না থাকার কারণে আমার পিকচারটা এরকম হয়ে গেল, অর্থাৎ এটা শ্যাডো করে দিলাম, এটা হচ্ছে একটাও নেই। আর দ্বিতীয় উদাহরণে দেখো, জি নট ইজিক্যাল টু 0, তার মানে হচ্ছে এর মধ্যে কেউ না কেউ আছে। তাহলে এখানে অভূত আছে মানে এই ভেনচিত্রের মধ্যে তুমি দেখো এখানে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, তার মানে কি এর মধ্যে কেউ না কেউ আছে। তো এই ধরনের আমাকে জানতে হবে। যদি কেউ না থাকে তাহলে সেটা কি হবে, সেটা তোমার শ্যাডো হয়ে যাবে। আর যদি তার মধ্যে কেউ না কেউ থাকে তাহলে সেটাকে আমাকে ক্রস চিহ্ন দিতে হবে। এই হচ্ছে আমাদের ভেনচিত্র। চলো ভেনচিত্র যখন আসছি তখন আমরা করব। নেক্সট দেখব, নেক্সট হচ্ছে যে জিনিসটা আমার ফার্স্ট দেখার দরকার সেটা হচ্ছে বুলীয় ভাষ্য। তো যেহেতু নিরপেক্ষ বচন চারটি, এ, ই, আই আর ও, চারটে নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য ফার্স্ট আমাকে দেখতে হবে। এ বচনের বুলীয় ভাষ্য কি? এস পি বার ইজিক্যাল টু 0। কি আছে? এস পি বার, একদম মুখস্থ রাখতে হবে, এস পি বার ইজিক্যাল টু 0। উপরে যেটা আছে এটাকে আমরা বলবো বার। ওকে, তাহলে এ বচনের বুলীয় ভাষ্য কি? এস পি বার ইজিক্যাল টু 0, ই বচনের এস পি ইজিক্যাল টু 0, আই বচনের এস পি নট ইজিক্যাল টু 0 এবং ও বচনের এস পি বার নট ইজিক্যাল টু 0। এই চারটে বুলীয় ভাষ্য তোমাকে কিন্তু জানতেই হবে। আর এই বুলীয় ভাষ্য চারটে তোমাকে জানলে তুমি ভেনচিত্র করতে পারবে। বোঝা গেল? তাহলে ফার্স্ট বুলীয় ভাষ্য জানা, তারপরে ভেনচিত্র জানা। এরপরে দেখো ভেনচিত্র জায়গায় এখানে এটা হচ্ছে এ বচনের ভেনচিত্র। কেমন? এ বচনের ভেনচিত্র, এই প্রথমে শ্যাডো আছে, তার মানে কি এর মধ্যে কেউ নেই। দ্বিতীয় মিডিলে শ্যাডো হয়েছে, এর মধ্যে কেউ নেই।
তৃতীয় ক্রস চিহ্ন দেওয়া আছে, এর মধ্যে কেউ না কেউ আছে। চতুর্থ এর মধ্যে ক্রস চিহ্ন দেওয়া আছে, এর মধ্যে কেউ না কেউ আছে। তাহলে কেউ না কেউ আছে মানে নট ইজিক্যাল টু জিরো। দেখো এই দুটোর ক্ষেত্রে সবসময় নট ইজিক্যাল টু জিরো হয়েছে, আর এই দুটো ইজিক্যাল টু জিরো। বোঝা গেল? তাহলে এই চারটে হচ্ছে তোমার একটা, এই চারটেকে আমরা বলবো বুলীয় ভাষ্য, দেন এই চারটেকে বলবো ভেন চিত্র। প্রশ্ন কি দেবে স্যার, যে এ বচনের বুলীয় ভাষ্য কি? তাহলে তোমাকে লিখতে হবে এসপি বার ইজিক্যাল টু জিরো। ই বচনের বুলীয় ভাষ্য কি? এসপি ইজিক্যাল টু জিরো। ও বচনের বুলীয় ভাষ্য কি? এসপি বার নট ইজিক্যাল টু জিরো। ওকে, আই বচনের বুলীয় ভাষ্য কি? এসপি নট ইজিক্যাল টু জিরো। বোঝা গেল? এবার যদি বলে এ বচনের ভেন চিত্র করো, এ বচনের ভেন চিত্র আঁকো, কি করবে? কি করতে হবে আমাদের ভেন চিত্র আঁকতে গেলে? এক মিনিট দেখো, ভেন চিত্র আঁকতে গেলে প্রথমে এ বচনের এটা লিখলাম। আগে ভেন চিত্র করার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে এ বচনের বুলীয় ভাষ্য কি। এ বচনের বুলীয় ভাষ্য কি আছে দেখো, এস পি বার ইজিক্যাল টু জিরো। ওকে, এটা হচ্ছে এ বচনের বুলীয় ভাষ্য। এইবার এই বুলীয় ভাষ্যটাকে যখন আমি ভেন চিত্রে পরিণত করব, তখন আমাকে কি করতে হবে? একটা গোল নিলাম, দুটো নিলাম, এটাকে ঘিরে দিলাম। বোঝা গেল? এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি। এখানে এসপি 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 দেন এসপি, এখানে দুটোই বার, এখানে পি এর বার, এখানে এস এ বার, এখানে কোনো বার থাকবে না। বোঝা গেল? আরেকবার দেখিয়ে দিচ্ছি, সরি। দেখো এস পি এস বা এস বার পি, এস পি এস পি এস বার পি আর এস পি, ব্যাস এটা হচ্ছে। এবার আমার জানা আছে এস পি বার ইজিক্যাল টু জিরো, এটা এ বচনের বুলীয় ভাষ্য। তাহলে এই যে এস পি বার কোথায় আছে দেখো, এস পি বার এখানে রয়েছে না, এখানে এস পি বার। তাহলে এখানে যদি তোমার এস পি বার থাকে, তাহলে আমার যেটা করতে হবে এস পি বার ইজিক্যাল টু জিরো। ইজিক্যাল টু জিরো মানে কেউ নেই, তাই তো? ইজিক্যাল টু জিরো মানে কেউ নেই। তাহলে কেউ না থাকলে আমাকে শ্যাডো করতে হবে, তাহলে এই ঘরটাতে আমি শ্যাডো করে দিলাম। এটা হয়ে গেল এ বচনের ভেন চিত্র। বোঝা গেল? তো এইভাবে এ ই আই ও চারটে বচনের ভেন চিত্র আমার এখানে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও, তাহলে হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব। গঠনমূলক প্রাকল্পিক ন্যায় এমপি আকার। আমি আগেই বললাম প্রাকল্পিকে দুটো, একটা গঠন এবং একটা ধ্বংসমূলক। তো এখানে গঠনমূলকের একটা উদাহরণ চেয়েছে, তোমরা দেখে নাও যে প্রশ্নগুলো আমাদের দেওয়া রয়েছে, একটু দেখে নেবে। এগুলোর পিপিটি আমি তোমাদের দিয়ে দেব। নেক্সট দেখো চ্যাপ্টার কি রয়েছে। প্রাকল্পিক ন্যায়ের বৈধতার দ্বিতীয় নিয়মটি কি হবে? একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কী দোষ হয়? বৈকল্পিক বচনের কমপক্ষে কটি বিকল্প থাকতে হবে? অন্ততপক্ষে দুটি বিকল্প থাকতেই হবে। মিশ্র প্রাকল্পিক ন্যায়ের অস্বীকার সংক্রান্ত নিয়মটি উল্লেখ করো। ওকে, এরপরে আমরা সকল এস হয় পি এর বুলীয় ভাষ্য কী হবে? দেখো এরকম যদি দেয়, একদম ইজি জিনিস একটা দেখিয়ে দিচ্ছি, পেরে যাবে। সকল এস হয় পি, এটা কি? এ বচন। তাহলে এ বচনের কি আছে? এস পি বার ইজিক্যাল টু জিরো, এটা আমরা জানি। তাহলে সকল এস হয় পি এর বুলীয় ভাষ্য কী হবে? এটা বুলীয় ভাষ্য। তাহলে এখানে কি হবে? এ বচনের এস পি বার এখানে দেওয়া হয়নি, এস পি বার ইজিক্যাল টু জিরো, আর এখানে এস পি বার নট ইজিক্যাল টু জিরো। ওকে, এটা হচ্ছে বুলীয় ভাষ্য। তো এটা হচ্ছে আমার এ বচনের বুলীয় ভাষ্য। দেখে নাও এটা অ্যান্সার। দেখো এই দেখো এস পি ইজিক্যাল টু জিরো মানে এস পি বার ইজিক্যাল টু জিরো। ওকে, এখানে একটা বার হবে, বারটা এখানে নেয়নি, এস পি বার ইজিক্যাল টু জিরো। বোঝা গেল? তো এইভাবে এখানে কোশ্চেনগুলো তোমরা করে নিবে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোনো অএস হয় পি, এগুলো পারবে, বেশ ভেন চিত্র, এগুলো দেখানোর দরকার নেই। এবার আমার এক একটা বচনের ভেন চিত্র এবং এখানে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এস অশূন্য শ্রেণীর সাত্ত্বিক শ্রেণীর একটা ভেন চিত্র। সাত্ত্বিক শ্রেণীর একটা ভেন চিত্র আমরা দেখিয়ে দিলাম, এখানে রয়েছে। কোনো শিক্ষক নয় অশিক্ষক বচনটির ভেন চিত্র করো। কিভাবে ভেন চিত্র করব দেখো, কোনো শিক্ষক নয় অশিক্ষক। ওকে, তাহলে কোনো শিক্ষক নয় অশিক্ষক, এটা কি বচন? নয় রয়েছে, কোনো রয়েছে, তার মানে কি বচন? তাহলে ও বচন। তাহলে ও বচনের কি ছিল? এস পি বার নট ইজিক্যাল টু জিরো। ওকে, এটা আমার ছিল। এবার বলেছে দেখো, যেখানে অ লেখা থাকবে তার মাথায় একটা বার দিতে হবে। অ লেখা থাকা মানেই বার দিতে হবে, আর কখনো যদি ডবল বার হয়ে যায় তাহলে বারে বারে কেটে যায়। ওকে, তো চলো এখানে আমরা দেখব এখানে কি বলেছে, যে কোনো শিক্ষক নয় অশিক্ষক। তাহলে অশিক্ষক মানে কি? এইটা এস, এটা পি, তাহলে কার মাথায় হবে? পি এর মাথায় আর একটা বার হবে।
তাহলে এসপি নট ইজ ইকুয়াল টু 0, এটা আমরা ই বচনের জানি ফর্মুলা। ই বচনের ফর্মুলা জানার পরেও একটা অশিক্ষিত আছে, তাহলে এখানে থাকার জন্য এই উপরে আর একটা বার হয়ে যাবে। তাহলে উপরে একটা বার হয়ে যাওয়া মানে কি, বারে বারে কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, এসপি নট ইজ ইকুয়াল টু 0। ওকে, কি পড়ে থাকলো, এসপি নট ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে এসপি নট ইজ ইকুয়াল টু 0, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো দেখি, বোঝা গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সত্যাপেক্ষ। তো সত্যাপেক্ষ করার আগে আমার সত্যাপেক্ষ ছক একটু জানতে হবে, যে জিনিসটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে কার্লের চিহ্ন, এটাকে বলা হয় কার্ল, ঠিক আছে, সরি, এটাকে বলা হয় হর্সু। কি বলা হয়, হর্সু। তাহলে এই হর্সুর কি হয়, যদি টি আর টি হয় তাহলে টি হবে হর্সুতে, ঠিক আছে, টি আর এফে এফ, টি আর টিতে টি, টি আর এফে এফ আর এফে টি। ওকে, এটাকে বলা হয় ভেল, এটাকে বলা হয় ডট, এটা ট্রিপল বার, দুটো হয়েছে, এটা ট্রিপল বার। ওকে, আর এটা হচ্ছে কার্ল, কার্ল মানে 9। ওকে, তো এটা করতে গেলে যে জিনিসটা আমাদের জানতেই হবে সেটা হচ্ছে, ফার্স্ট আমাকে জানতে হবে কিভাবে আমি সাজাবো। প্রথমে গ্রাহক অক্ষরগুলি, গ্রাহক অক্ষর কি দেখবা, কখনো লেখা থাকবে পি কার্ল কিউ, হ্যাঁ, যদি সত্য হয় তাহলে পি ভেল কিউ সমান কি হবে, এরকম তোমার কোশ্চেন থাকবে। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে এই ক্ষেত্রে যেটা জানতে হবে সেটা হচ্ছে, প্রথমে গ্রাহক অক্ষরগুলিকে জানতে হবে কটা গ্রাহক অক্ষর আছে, তারপরে গ্রাহকের সঙ্গে কার্ল আছে কিনা, প্রথম বন্ধনী, তারপরে প্রথম বন্ধনীর বাইরে কাল, দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনীর বাইরে কাল, তারপরে তৃতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর বাইরে কাল, তারপরে সমস্ত বচনাকারটা। এইভাবে কিন্তু আমাদের ফরম্যাটে জানতে হবে। আর এইটা জানতে হবে কিভাবে কি, এই ছকটা তোমরা একবার দেখে নাও, তাহলে এটা বুঝতে পেরে যাবে। এবার এটাকে আমরা করে দেখব যে কেমন করে এগুলো করতে হয়। চলো কোশ্চেন দেখে নিই। বিকল্প পরিগ্রাহন্তজনিত দোষ কখন হয়, শূন্যগর্ভ শ্রেণী বলতে কি বোঝো, ভেন চিত্রে দুটি পরস্পর বৃত্ত কটিকে ছেদ করে, দেখো পরস্পর বৃত্ত 4টি জায়গায় ছেদ করছে, এটা জানতো। তারপরে অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে, প্রশ্নগুলো দেখে নাও। ভেন চিত্র প্রকাশ করো, কোনো দার্শনিক নয় কবি, তাহলে এটা কি বচন, দেখো এটাকে আমি একবার এখানে পাশে করে দিই। কোনো দার্শনিক নয় কবি, তার মানে কি, কোনো আছে আর নয় আছে মানে ও বচন, মানে এসপি নট ইজ ইকুয়াল টু 0 এরকম। তাহলে এসপি বার নট ইজ ইকুয়াল টু 0, তাহলে এসপি বার কোথায় থাকে, তাহলে প্রথমে থাকে এসপি বার, মানে এই জায়গাটাতে নট ইজ ইকুয়াল টু 0, মানে এখানে ক্রস চিহ্ন দিয়ে দিলেই তোমার এই ভেন চিত্রটা হয়ে যাবে। বোঝা গেল। চলো এগুলো তোমরা জানো, এগুলো বেশি বলে সময় নষ্ট করে না করে চলো নেক্সট। নেক্সট কি বলেছে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। নেক্সট বলেছে এ নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা করো, ও বচনের বুলীয় ভাষ্য করো, আই বচনের বুলীয় ভাষ্য, ভেন চিত্র, সাংবাদিকরা উপস্থিত, অস্তিত্বমূলক দোষ কাকে বলে, হ্যাঁ এগুলো তোমরা ভেন চিত্র এবং করে নেবে, এগুলো খুব সহজ। যদি পি মিথ্যা তাহলে কিউ, তাহলে কাল পি সত্য, এই জিনিসটাকে এবার আমি বোঝাবো। ওকে, কিভাবে এটা আমরা করব একবার দেখে নেব। ওকে, চলো প্রশ্ন একবার দেখে নাও। যদি পি তাহলে কিউ, পি মিথ্যা হলে কিউ মিথ্যা হবে যদি পি এবং কিউ উভয় সত্য হয়। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, পি ইজ ইকুয়াল টু কাল পি, এই বচনটি কী হবে, শত সত্য, কেন শত সত্য শত মিথ্যা, কীভাবে করবো সেটা আমি একবার দেখিয়ে দেবো, জাস্ট প্রশ্নগুলো দেখে নাও। আরোহ অনুমান হলো এক প্রকার অন্ধকার ঝাঁপ দেওয়া, উক্তিটি কে বলেছেন, মিল। ওকে, চলো এইবার আমরা যেটা দেখাবো, দেখে নাও কোশ্চেনগুলো একবার। চলো এটা একবার শিখিয়ে দিচ্ছি। বলছে পি ভেল কিউ বচনটি সত্য সারণী অঙ্কন করো। কিভাবে পি ভেল কিউ করব, প্রথমে দেখো কটা আছে, দুটো পি আর কিউ, তাহলে এখানে দেখো পি আর কিউ হলো, আর তারপরে পি ভেল কিউ টোটালটা দিয়ে দিলাম। এবার আমাকে কি করতে হবে, প্রথম দুটো টি, তারপরে দুটো এফ, এরপরে একটা করে কমাতে হবে, একটা টি একটা এফ, একটা টি একটা এফ, বোঝা গেল। এবার আমাকে কি করতে হবে না, এই টি আর টিতে ভেলের মান কি রয়েছে, টি, টি আর এফে ভেলের মান কি রয়েছে, টি, এফ আর টিতে ভেলের মান কি রয়েছে, টি, এফ আর এফে ভেলের মান কি রয়েছে, এফ। তাহলে এগুলো যদি সব টি হয় তাহলে তাকে বলবো শত সত্য, যদি সব এফ হয় তাহলে তাকে বলবো শত মিথ্যা, আর যদি একটা টি বাকি এফ বা একটা এফ বাকি টি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, আপত্তিক। তাহলে পি ভেল কিউ বচনের শত সারণী অঙ্কন করো, এটা কি হয়ে যাবে, এটা আপত্তিক হয়ে যাবে। বোঝা গেল, আশা করে বোঝাতে পেরেছি। চলো দেখে নেব নেক্সট প্রশ্ন। একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়, নেক্সট কোশ্চেন দেখো। আরোহ অনুমানের সামান্যীকরণ মাধ্যম, দেখো কোশ্চেনগুলো একবার দেখে নাও।
উপমা যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো কি? সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। কোশ্চেনগুলো তোমরা একবার দেখে নাও, এটার পিডিএফ তোমরা পেয়ে যাবে অবশ্যই। চলো নেক্সট কোশ্চেন। যুক্তিবিজ্ঞানী মিলের মতে আরোহ অনুমান ক প্রকার? আমরা জানি 2 প্রকার। তারপরে অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের একটি কি? এটা অবৈজ্ঞানিক আরোহ অনুমান। উপমা যুক্তির সিদ্ধান্তর সম্ভাব্যতা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত। নেক্সট দেখো আরোহ অনুমানের আকারগত ভিত্তিগুলি কি কি? অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন? আরোহ অনুমানের লাভ, আরোহমূলক লাভ কাকে বলা হয়? উপমা যুক্তির মূল্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ড কি? ওকে, বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও। নেক্সট কোশ্চেন দেখো, ভালো উপমা বা উত্তম উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। উপমা যুক্তি কাকে বলে? উপমা যুক্তির ভিত্তি কি? এই কোশ্চেনগুলি তোমরা যদি করো, আশা করা যায় এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। এর বাইরে কোনো কোশ্চেন তেমন পড়ে না, যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি এসিকিউ এমসিকিউ সম্পূর্ণ দেওয়ার, এবং এভাবেই কিন্তু আমরা টোটালটাকে করে দিয়েছি। এই প্রশ্নগুলোই তোমরা পড়ো, এর পিডিএফ আমরা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং কোশ্চেনগুলোকে একটু পড়ে নেবে। আর যে বিষয়টা তোমাদের বুঝতে পারলে না অবশ্যই আমাদেরকে জানাবে, আর এর মধ্যে থেকে কোন চ্যাপ্টারটা তোমাদের এখনও বুঝতে বাকি রয়েছে সেটা বলবে, আমরা সেটা করব। কারণ একটা ভিডিওর মধ্যে এতটা করা সম্ভব হয় না, তথাপিও আমরা চেষ্টা করেছি। দেখো জাস্ট কোশ্চেনগুলো একবার দেখে নাও, তাহলে সব মনে পড়ে যাবে। এখানে যে কোশ্চেনটি আছে এই কোশ্চেনটি একটু মন দিয়ে দেখো। বিস্পান মৃত্যুর কারণ এবং ক খ অবস্থিক সত্য, এগুলো এখান থেকে কিন্তু কোশ্চেন প্রতি বছর পড়ে। হ্যাঁ, এবারও পড়বে, চিন্তা করার কিছু নেই। তোমাদের যে কোশ্চেনগুলো দেওয়া আছে জাস্ট একবার ওভারভিউ আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা কোশ্চেনগুলো একবার দেখে নাও, এবং যাদের করা হয়ে গেছে তাদের খুবই ভালো, আর যারা এখনও পারোনি তারা অবশ্যই এই কোশ্চেনগুলো একটু জোগাড় করার চেষ্টা করো, এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। এবার আমরা মিল চলে এসেছি। মিল থেকে কোশ্চেন যেগুলো দেয়, মিলের 4টে বড় কোশ্চেন আছে। এই 4টে বড় কোশ্চেনের মধ্যে কিন্তু মিলের যে পদ্ধতি রয়েছে, হ্যাঁ, অন্যয় পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, হ্যাঁ, তারপরে সহপরিবর্তন, মিলের সহপরিবর্তন, এই 4টে পদ্ধতি থেকে কিন্তু তোমাদের আছে। মুষ্টিমেয় কিছু কোশ্চেন যেগুলো আছে বড় কোশ্চেন, কটা করলেই 5-6টা করলে তোমাদের সব কমন পড়ে যায়। আর বাকি যেগুলো তো যারা লজিক করবে, মানে লজিকের মধ্যে একটা পড়বে, নিচের বাক্যগুলি বিজ্ঞানসম্মত আকারে রূপান্তর করে তার গুণ পরিমাণ বা ব্যাপকতা নির্ণয় করো, এটা একটা দেয়। আবর্তন করো, বিবর্তন করো, তারপরে দোষ করতে বলে। তো এই ছিল আমাদের টোটাল উচ্চ মাধ্যমিক যে দর্শনের 12টি চ্যাপ্টার, সেই চ্যাপ্টার আমরা কমপ্লিট করে দিলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে। আর এই 12টি চ্যাপ্টার মধ্যে যার যে চ্যাপ্টারটি এখনও পর্যন্ত হয়নি বা তোমরা বুঝতে পারলে না, বা আমার দ্বারাতেও এতটা করা সম্ভব হয়নি, কারণ এতটা একদিনে করা সম্ভব হবে না। তো যতটা পেরেছি আমি চেষ্টা করেছি, তোমাদের 90% কমপ্লিট করার চেষ্টা করেছি। তবে ভিডিওর মধ্যে যদি কোনো জায়গায় কোনোটা প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বলবে, আমরা সেটা করার চেষ্টা করব। আর এই 12টি চ্যাপ্টারের মধ্যে কোন চ্যাপ্টারটি তোমাদের এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি সেটা আমাদেরকে বলবে, আমরা তার ভিডিও পার্সোনাল তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও।